হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের, আমি হচ্ছি মোনায়েম হোসেন। আমি তোমাদের অ্যাকচুয়ালি এডুকেটর। তো আমি অ্যাকচুয়ালি বায়োলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, জুলজি অনার্স, ঠিক আছে। বাট আমি সিজিএল টিয়ার 1 ক্লিয়ার করেছি 2022-এ এবং টেট ক্লিয়ার করেছি 2022-এ। এটা 3টা কাটা 2022, ওকে। এবং আমি বিএসসি অনার্স কমপ্লিট করেছি জুলজিতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ফার্স্ট ক্লাস, এবং বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে, এবং 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়ে আসছে, এবং বোর্ড এক্সাম, নিট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি। তো আমার মোদ্দা কথা একটাই, ঠিক আছে, দেখো যে আজকে তোমাদের যদি এই ক্লাসটা ফ্রিতে করছো, বাটে দেখো ফ্রিতে কোনো কিছু দিলে মানুষের একটু রাগ হয় যে স্যার ফ্রিতে দিচ্ছেন বা কেউ ফ্রি জিনিস, এরকমই হয়, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো, আজকে তোমরা যারা এখানে জয়েন হয়েছো, আমি তোমাদের এইটুকু কথা দিতে পারি, যারা এই ক্লাসটা দেখবে এরপর থেকে একটা তোমার মাথার মধ্যে একটা ছবি আঁকা হয়ে যাবে, ঠিক আছে। ছবি ইন দ্য সেন্স কেমন, দেখো, জিও হিস্ট্রি প্লাস পলিটি। পলিটি মানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, মানে রাষ্ট্র তোমাদের কিভাবে গঠিত হচ্ছে, রাজনৈতিক ব্যবস্থাটা কিরকম, এবং হিস্ট্রি পুরো আদিম সমাজ থেকে আমাদের এই যে রাষ্ট্র তৈরি হওয়ার, কনস্টিটিউশন তৈরি হওয়ার ফর্মটা কিভাবে এলো, সব কিছু তোমাদের আজকে একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো, মাইন্ড ম্যাপের মাধ্যমে, ওকে। সো তোমরা দেখতে থাকো, এবং আশা করি তোমাদের এরপর আর কোনো রকম কোনো ডাউট হবে না, ওকে। সো তোমরা দেখো এবং দেখার পর জানাবে কেমন লাগলো, ওকে। সো লেটস স্টার্ট। তো এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, বায়োলজি বাই মোনায়েম স্যার এই নামটি লিখে সার্চ করে জয়েন হতে পারো, বা তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো মোনায়েম হোসেন নামটি লিখে, ওকে। বাট টেলিগ্রাম গ্রুপে তোমাদের সমস্ত কিছু যাই ক্লাস হবে তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেওয়া হবে, ওকে। আর আমি যেটা কথা বলছিলাম যে আমি বিগত কয়েক বছর ধরে আমি 9খানা ইনস্টিটিউটে নিজে পড়াশোনা করেছি ফর কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষার জন্য, ঠিক আছে। কোন কোন পরীক্ষার জন্য, বিশেষ করে ডব্লিউবিসিএস, এছাড়া ব্যাংকিং, এবং তোমার সিজিএল, সিএইচএসএল, এবং যত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যত পরীক্ষা আছে সব কিছুর জন্য আমি বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন করেছি 9খানা ইনস্টিটিউটে, ঠিক আছে। এবং সেই 9খানা ইনস্টিটিউটের ফিসগুলো যদি শোনো তোমাদের মাথা ঘুরে যাবে, ঠিক আছে। মানে প্রথম যে ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছিলাম সেখানেই ফিসটা ছিল 1.5 লাখ টাকা, ঠিক আছে। বাট সেখানে পড়াশোনা ভালোই, কিন্তু তুমি বুঝতে পারবে না যে ফার্স্ট কোথা থেকে শুরু হয়েছে। একদিন ধরো আজকে তোমাকে মুঘল সাম্রাজ্য পড়াচ্ছে দিন, তো মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাটকে আমরা জানি বাবর। তো পরের দিন দেখা যাবে অন্য একজন টিচার এসে, শুধু উনি বাবর শেষ করে গেছেন, পরের দিন অন্য টিচার এসে ঔরঙ্গজেব পড়াচ্ছে, মানে মাঝখানের গুলো বাদ। তারপরে আবার কয়েকদিন পর উনি আবার পড়াবেন আকবর, আবার অন্যজন একজন পড়াবে কি জাহাঙ্গীর। তাহলে কি তোমার একটা ঘেঁটে ঘব টাইপের, মানে কেউ তোমাকে একটা রুট ম্যাপ বলে দিচ্ছেন, পড়াচ্ছেন সুন্দর, কিন্তু তোমার এতটা সিলেবাস, এত সাবজেক্ট, কেউ রুট ম্যাপ কেউ তোমাকে দিচ্ছে না। তো এর ফলে কি হবে, তোমার মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হবে যে স্যার আমি কিভাবে, হাতড়াবে তুমি, ঠিক আছে, লাস্টে তুমি ছেড়ে দেবে। তো আমি এইভাবে অনেক ইনস্টিটিউটে গেছি, কোথাও ভালো পড়েছে, যথেষ্ট ভালো পড়েছে, কিন্তু কোনো জায়গায় কমপ্লিট এই জায়গাটা পাইনি, ঠিক আছে। লাস্টে এত ইনস্টিটিউট পড়ার পরে আমার মনে হয়েছে যে আমার সবকিছু নোট একত্রিত করলে সবকিছু একটা কমপ্লিট সেন্স দাঁড়াবে, ঠিক আছে। সেই জন্য আজ তোমরা আমাকে, আমার কয়েকজন স্টুডেন্ট বলেছিল যে স্যার আমরা চাকরির পরীক্ষার জন্য পড়তে চাই। আমি দেখলাম যে হ্যাঁ, ক্লাস 11-12-এর স্টুডেন্টরা তো ঠিক আছে, তারা কোথাও না কোথাও পড়ে নেবে, কিন্তু আমি যদি তাদের পাশে না দাঁড়াই, না এগিয়ে আসি দাদা হিসেবে, তাহলে কিন্তু তারাও এরকম আমার মতো ভুল তার পথে চলবে, ঠিক আছে। তো তাই জন্য তোমরা যাতে ভুল পথে না চলো, তাই জন্য আমি আমাদের এই ব্যাচটা লঞ্চ করতে চলেছি, এবং আমি কথা দিচ্ছি ওনারা যা ফিস নিয়েছেন তার অনেক 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 গুণ কমে আমি তোমাদের এই সম্পূর্ণ মেটেরিয়ালটা তোমাদের হাতে তুলে দেবো, ঠিক আছে। এবং তোমাদের আমি প্রিপারেশন রেডি করিয়ে দেবো, ঠিক আছে। কারণ তোমরা এখন যে স্টেজে আসো, মাধ্যমিক কেউ দিচ্ছ, উচ্চ মাধ্যমিক, বা কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছো হয়তো, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো তোমরা অনেকেই জানো না মাধ্যমিক এক্সাম দিয়ে কি কি পরীক্ষায় যাওয়া যায়, উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়ে কখন কি পরীক্ষা যায়, সেগুলো সব আমি তোমাকে ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের কাছে আরেকটা সুবিধা কি, মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি তুমি যখন উচ্চ মাধ্যমিকে পড়বে, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তুমি যদি এই 2 বছরের মধ্যে এটাকে কমপ্লিট করে নাও না, এই কোর্সটাকে, তাহলে কি হবে, তুমি যখন এইচএস পাস করে যাবে, যে পরীক্ষাগুলো বসতে পারবে, আর এইচএস পাস করার পরে যে স্টুডেন্ট এগুলো পড়তে যাবে, তার থেকে তুমি 100 গুণ আগিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, অবশ্যই তোমার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। সো
এত কিছু ভেবে যখন তোমরা এগিয়ে এসছো এবং তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি, তোমরা একটা সঠিক ডিসিশন নিয়েছো এবং আজকের বাজারে যদি কেউ একটা ভালো সরকারি চাকরি পেতে চায়, তার এত রকম যে তার কম্পিটিশন, তার মধ্যে তাকে এগিয়ে আসার জন্য তাকে প্রথম থেকে মাইন্ড সেট করে পড়াশোনা করতে হবে ক্লাস 10 থেকেই। এটাই হচ্ছে আমার বলার মূল বক্তব্য, না হলে তুমি সফল হতে পারবে না, এত জনের ভিড়ে তুমি হারিয়ে যাবে। ভারতের জনসংখ্যা দেখতে পাচ্ছ তো 140 কোটি কবে ছাড়িয়ে গেছে, তাহলে তুমি তাদের মধ্যে হারিয়ে যাবে, ঠিক আছে? তো এত কিছু বলার উদ্দেশ্য এটা। চলো আমরা পড়াবো কি, আমাদের যে ব্যাচটা হচ্ছে, ব্যাচটার নাম কি? ব্যাচটা হচ্ছে মিশন গভর্নমেন্ট জব। এখানে আমি তোমাদের সম্পূর্ণ কমপ্লিট জিকে জিএস পড়াবো, আমি সব দেখাবো কি জিকে কি জিএস, একটু ওয়েট করে দেখো। ওকে, সো এখানে আজকে আমাদের যেটা হচ্ছে এটা ফ্রি ডেমো ক্লাস, তোমরা আমাকে ইউটিউবেও ফলো করতে পারো বায়োলজি বাই মোনায়েম স্যার নামটা লিখে, এবং এটা কি সম্পূর্ণ বিগিনার্সরাও তোমরা জয়েন হতে পারো। এবং এই ক্লাসটা 9টা থেকে 11টা পর্যন্ত চলবে, এবং এখানে তোমরা কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো সেটা আমি তোমাদের জানাচ্ছি। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি মানে কলকাতা পুলিশ, সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এবং সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এমটিএস মানে তোমার মাল্টিটাস্কিং স্টাফ, এবং রেলওয়ের জন্য তোমরা এখানে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তো কমপ্লিট জিকে জিএস। স্যার জিকে কি আর জিএস কি, দুটোই তো আমার কাছে একই মনে হচ্ছে, কিন্তু না ভাই, জিকে আলাদা জিএস আলাদা। দেখো কেউ বলতে পারবে হোয়াট ইজ জিকে এন্ড জিএস, জিকে আর জিএস এর মধ্যে তফাৎটা কোন জায়গায়, কেউ বলতে পারবে? একটু বলো তো দেখি ফার্স্ট, তারপরে আমি বলছি। ফার্স্ট আচ্ছা ঠিক আছে তোমাদের, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। দেখো তো এখানে আমাদের চাকরির পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য আমাদের মেইনলি এই 4টে সাবজেক্ট পড়তে হয়। কি কি সাবজেক্ট থাকে দেখো একবার ভালো করে। ম্যাথস থাকে, মানে আমাদের অঙ্ক থাকে, ইংলিশ পড়তে হয়, আবার কোথাও কোথাও জিআই পড়তে হয়, এবং জিএস জিকে পড়তে হয়। মানে এই 4টে সাবজেক্ট আমাদের লাগেই, ঠিক আছে? এবার কোথাও আমাদের ম্যাথস ইংলিশ জিআই থাকে, আবার কোথাও এই 4টেই থাকে, ঠিক আছে? কিন্তু এই 4টে সাবজেক্ট যে পড়বে তার পুরো কম্পিটিটিভ ফিল্ডের পরীক্ষা একদম তার কাছে একদম মানে রেডি। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? একে আমরা রিজনিং নামে চিনি, ঠিক আছে? তো এইগুলো তোমরা যদি আমার ব্যাচে জয়েন হও, আমি তোমাদের এগুলো মানে বলে দিতে পারবো কিভাবে কোথা থেকে কি পড়বে, ঠিক আছে? তো এগুলো আমি পড়াবো না ঠিক কথা, কিন্তু কোথা থেকে পড়লে ফ্রিতেও বলতে পারি, আবার তুমি যদি চাও কোনো পেড ব্যাচ নিতে সেটাও আমি তোমাকে সাজেস্ট করতে পারি, মানে এইটুকু আমার বলার ক্ষমতা আছে, ঠিক আছে? সো এই 4টে সাবজেক্ট যদি তোমরা পড়ো তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের এক্সাম ক্র্যাক করতে পারবে। এমনকি তোমরা যদি ইউপিএসসি দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলেও তার জন্য এই 4টে সাবজেক্টই দরকার, তার সাথে সাথে তোমার দরকার একটা এক্সট্রা সাবজেক্ট, যেটা তোমার প্রেফারেন্স থাকবে, তার জন্য তোমার লেখার দক্ষতা প্রয়োজন। ওকে, সো দেখো জিএস মানে হচ্ছে জেনারেল স্টাডিজ, একদম ঠিক বলেছো তোমরা, জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজ এর মধ্যে কি কি পড়ে স্যার? জেনারেল স্টাডিজ এর মধ্যে পড়ে হিস্ট্রি, আইএনএম মানে কেউ জানো? আইএনএম মানে জিও মানে তো সবাই জানো, জিওগ্রাফি। ইকো মানে ইকোনমিক্স, মানে যাকে আমরা অর্থনীতিবিদ্যা বলে থাকি। পলিটি মানে রাজনীতিবিদ্যা। ওকে ওকে, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, এমনকি শেষে পরিশেষে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে। ওকে, আইএনএম এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকে জিজ্ঞেস করছো স্যার পরীক্ষার সাথে সাথে আমরা এইটা করব কি করে, মানে আমাদের যে একাডেমিকের পড়াশোনার পাশাপাশি আমরা এটাকে করব কি করে? হ্যাঁ, আমার ক্লাস হবে সপ্তাহে একদিন, ঠিক আছে? সপ্তাহে একদিনই হবে, 1.5 ঘন্টা ক্লাস হবে। ওই 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে তুমি যদি পুরো মনোযোগ সহকারে শোনো, ওখানেই তোমার ক্লাসটা অর্ধেকের বেশি মুখস্থ হয়ে যাবে। তাহলে বাকিটা করবে কখন? বাকিটা আমি যখন ক্লাস করবো তোমাকে ইনস্ট্যান্ট নোট নিতে হবে, ঠিক আছে? তুমি খাতা রেডি করবে, খাতাতে লিখতে থাকবে। ওকে, খাতাতে লেখার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পড়তে থাকবে, মানে আমি যেটা বলবো সেটা শুনতে থাকবে, কোথাও ডাউট হলে সেটা আমাকে জিজ্ঞেস করবে, এবং পরীক্ষা যেদিন ক্লাস হবে তার পরের দিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার টাইম বার করে শুধু ওইটা রিডিং করবে, ব্যাস। তারপরে পুরো দায়িত্বটা আমার। ক্লিয়ার? আধ ঘন্টা 1 ঘন্টা টাইম তো বার করাই যায় আমাদের যে কোনো পড়া থেকে। আমরা তো বন্ধুদের সাথে গল্প করার জন্য আধ ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিই, ঠিক আছে? সো তোমরা কিন্তু
এটা পড়ো। তাহলে কি হিস্ট্রি রইলো, জিওগ্রাফি রইলো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রইলো, ইকোনমিক্স বা অর্থনীতি রইলো, এটা আমি লিখে দিই অর্থনীতি, পলিটি বা রাজনীতিবিদ্যা রইলো, রাজনীতি, আর ফিজিক্স তো আমরা সবাই জানি পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে রসায়ন আমরা সবাই জানি, বায়োলজি মানে তো জীববিদ্যা আমরা সবাই জানি, ইভিএস মানে পরিবেশবিদ্যা এটাও আমরা জানি। আর হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কি স্যার? দেখো হিস্ট্রি মানে ইন দ্য সেন্স এখানে প্রি হিস্ট্রি বলা হয়ে থাকে। প্রি হিস্ট্রি মানে কি স্যার? প্রি হিস্ট্রি মানে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতীয়রা যে আন্দোলন গড়ে তুলেছিল সেইগুলো নিয়ে পড়াশোনা। মানে যখন থেকে আমাদের ঔরঙ্গজেব মানে মুঘল সাম্রাজ্য শেষ হচ্ছে, মানে ঔরঙ্গজেব যবে থেকে মারা যাচ্ছেন তারপর থেকে শুরু করে ইংরেজরা আমাদের দেশ শাসন করা স্টার্ট করেছিল। সেই সময় থেকে যতদিন না আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সাল পর্যন্ত, এই টাইম ফ্রেমটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আর তার আগের পোরশনে যা কিছু আছে সেগুলোকে সব বলা হয় হিস্ট্রি। এই দুটোকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটাকে বলা হয় হিস্ট্রি আর একটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ক্লিয়ার? আমি যেটা বললাম বোঝা গেল? তাহলে তোমাদের জিএস এর মধ্যে আমি কতগুলো সাবজেক্ট পড়াবো? হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, ইকোনমিক্স, তারপরে রয়েছে তোমার পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ইভিএস। ক্লিয়ার? চল, রিন্টুর যখন ক্লিয়ার তাহলে সবারই ক্লিয়ার হবে, কারণ রিন্টু একমাত্র ছেলে যার কোনো কিছু ক্লিয়ার হতে চায় না। ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, না ক্লিয়ার হলেও জানাবে, ঠিক আছে? একদম একদম। চলো লেটস স্টার্ট। এবারে দেখো জিকে। স্যার জিএস তো বললেন, এবার জিকেটা কি? দেখো জিকেটা কি? জিকে হচ্ছে যাকে আমরা বলি জেনারেল নলেজ। কটা? জেনারেল নলেজ মানে তোমরা যেটাকে বাংলায় বলে থাকো সাধারণ জ্ঞান। তাহলে এখানে তোমার কটা সাবজেক্ট ছিল? 1 2 3 4 5 6 7 8 9টা। আর এখানে তোমার হচ্ছে জেনারেল নলেজ। তার মধ্যে তোমাকে কি না পড়তে হবে সেটা দেখো, ঠিক আছে? কি না পড়তে হবে। আইএনএমটাই এতক্ষণ বললাম ভাই জাহির। আইএনএম মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলন। ভারতীয়রা কখন আন্দোলন গড়ে তুলেছিল? ওই যে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল। কাদের এগেইনস্টে? ইংরেজদের এগেইনস্টে। ইংরেজরা কবে থেকে শাসন করছে? আমাদের যখন থেকে ঔরঙ্গজেব মারা গেছে, মানে মুঘল সাম্রাজ্য শেষ হচ্ছে, তখন থেকে ইংরেজরা একদম প্রাধান্য বিস্তার করতে থাকে। তখন থেকে শুরু করে মানে 1707 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই পার্টটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আর এই এতগুলো সবকিছুকে আমাদের ওইখানে শুধু কি লিখে দেয় জানো? জিএস এন্ড জিকে। তুমি ভাববে একটা সাবজেক্ট, বাট তার মধ্যে লুকিয়ে আছে এত সাবজেক্ট, বিশেষ করে এত সাবজেক্ট। আমি তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে ডিটেইলসে পড়াবো, এবং যদি না এখান থেকে দেখতে পাও প্রশ্ন, তাহলে আমি ইয়ার ওয়াইজ তোমাকে দেখিয়ে দেবো কোন জায়গায় কোন ইয়ারে কোন এই প্রশ্নটা কোথা থেকে এসেছে পড়ানোর পরে। ওকে, তো দেখো জিকে তে আমাদের কি পড়তে হবে? সাধারণ জ্ঞানে অ্যাওয়ার্ড ইন দ্য সেন্স কি? এই যে আমরা ধরো নোবেল প্রাইজ কে পেয়েছে বা ভারত রত্ন কে পেয়েছে, এগুলো তো আমাদের জাতীয় পুরস্কার। তো এই পুরস্কারগুলো কে পেয়েছেন, কোন ব্যক্তিত্ব পেয়েছেন, সেগুলো মনে রাখতে হবে। স্পোর্টস মানে আমাদের খেলাধুলা রিলেটেড পড়াশোনাগুলো করতে হবে। মানে খেলাধুলা মানে এই 2024 সালে কোথায় এইখানে কোন খেলা হবে, ঠিক আছে? অমুক জায়গায় কি খেলা হবে এটা বলবে, বা অমুক সালে অমুক বিশ্বকাপ হয়েছিল, কে জিতেছিল, ঠিক আছে? বা এরকম বলতে পারে কোনো একটা টার্ম তুলে দিয়ে বললো ধরো ড্রিবলিং, এই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত। তো এইগুলো হচ্ছে পুরোটা স্পোর্টস এর মধ্যে পড়ে। এরপর আছে ডান্স মানে ভারতের যে ক্লাসিক্যাল ডান্স আছে, ক্লাসিক্যাল ডান্স গুলো, এছাড়া যে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ডান্স আছে, সেই ডান্সগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এছাড়া আর্টিস্ট মানে এক একজন দেখবে কেউ খুব মানে সুন্দর বাঁশি বাজায়, কেউ খুব সুন্দর তবলা বাজায়। এই যে আর্টিস্ট যারা আছেন তারা কে কি বাজান, বিখ্যাত আর্টিস্ট, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। এবং কিছু বিখ্যাত মানে স্মরণীয় তারিখ আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ তারিখ তুলে দিয়ে বলবে অমুক তারিখটা কি জন্য বিখ্যাত, বা যদি বলে বিশ্ব পরিবেশ দিবস কবে বা ওয়াইল্ড লাইফ ডে কবে, এইগুলো হচ্ছে প্রশ্ন। পার্সন মানে ফেমাস পার্সন যারা আছেন তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি মানে কি? দেশ, তার ক্যাপিটাল মানে তার রাজধানী, এবং কারেন্সি মানে তার মুদ্রা কি। পরপর আমরা পড়ব কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি মানে দেশ, সেই দেশের রাজধানী, সেই দেশে কি মুদ্রা চলে। যেমন আমাদের যদি বাংলাদেশ বলে দিই, বাংলাদেশে কি চলে? বাংলাদেশের রাজধানী ঢাকা, কারেন্সি হচ্ছে টাকা। আমরা কি করে বলবো? ঢাকা টাকা।
এইভাবে মনে রাখবো, ঠিক আছে। প্রতিটা দেশের আমরা মনে করবো, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। সব তো মনে রাখা যায় না, মনে করবো। তো বিআর মানে কি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এনপি মানে কি, ন্যাশনাল পার্ক, এছাড়া ডব্লিউএস মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো সম্পর্কে জানবো। এছাড়া পার্লামেন্ট, যেমন আমাদের দেশে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে আমরা কি নামে চিনি, সেই পার্লামেন্টকে আমরা পার্লামেন্ট আমরা জানি। তো সেই পার্লামেন্ট কোন দেশে কি নামে পরিচিত সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। বা তার উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, যেমন আমাদের দেখবে লোকসভা আছে, রাজ্যসভা আছে, এগুলো আছে। সেইগুলো অন্য দেশে, ধরো ইউকে তে, সেই উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে, কোন দেশের কি নাম। বাহ, থ্যাংক ইউ। চলো, এরপরে হচ্ছে নিউজ এজেন্সি, মানে কোন দেশে একটা করে নিউজ, একটা বা দুটো করে বিখ্যাত নিউজ এজেন্সি থাকে। যেমন আমাদের দেখবে পিটিআই আছে, ঠিক আছে, দেখবে কোন পেপারে দেখবে সংগ্রহীত ফ্রম পিটিআই, ঠিক আছে। তো সেরকম অন্যান্য দেশে কি নিউজ এজেন্সি আছে সেগুলোর নাম সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট, মানে সবথেকে দীর্ঘতম, সবথেকে বড়, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে কোনটা কি কোথাকার, ঠিক আছে। এছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন তোমার ধরো ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, তারপরে তোমার বিভিন্ন রকম যেগুলো আছে, ধরো ইউনিসেফ, এইগুলোর সদর দপ্তর কোথায় সেগুলো তোমাকে জানতে হবে। সব রিকোয়েস্ট মানে হচ্ছে ধরো আমরা যেমন কলকাতাকে চিনি সিটি অফ জয়, তো এইরকম কি কি নামে কোন রাজ্যকে আমরা চিনি সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এছাড়া আছে রামসার সাইট। রামসার সাইট মানে একটা জলাভূমিকে নিয়ে, বিভিন্ন দেশে বা বিদেশে যত জলাভূমি আছে তাদেরকে নিয়ে একটা সাইট তৈরি করা হয়েছে, সেটাকে বলছে রামসার সাইট। সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া আমরা কি জানবো, সিটি উইথ ইন্ডাস্ট্রি, কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেছে সেটা জানবো। এছাড়া অপারেশন, যেমন ধরো বিভিন্ন অপারেশন হয়েছিল, সেই অপারেশনস গুলো সম্পর্কে আমাদের ডিটেইলসে জানতে হবে। যেমন ধরো বলে দিল তোমার অপারেশন ব্ল্যাক বাক, এটা কিসের সাথে জড়িত, এগুলো সব আমাদের জানতে হবে। তারপর বুকস, বিখ্যাত বই কার কোনটা লেখা, যেমন আনন্দমঠ যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, বা যদি বলা হয় উইংস অফ ফায়ার কার লেখা, তখন সেগুলো আমাদের জানতে হবে। এরপরে এছাড়া রয়েছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে, যেমন আমাদের সবথেকে রিসেন্ট হয়েছে আমাদের শান্তিনিকেতন বা বিশ্বভারতী, তো সেটা আমাদের জানতে হবে। এছাড়া রয়েছে আমাদের রিভারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ভারতীয় রিভারগুলো তার সম্পর্কে জানতে হবে, একদম ঠিক। তারপর ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ডিটেইলসে জানতে হবে, কারণ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেব আর আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকি, সেই ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফুল কি, জাতীয় প্রাণী কি, জাতীয় পাখি কি, কোথায় সবথেকে বেশি হাইওয়ে আছে, কোথায় সবথেকে বেশি ওয়াটারওয়ে আছে, এগুলো সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। তারপরে জাতীয় পর্বত, উচ্চতম পর্বত শৃঙ্গ, এগুলো সম্পর্কে সব আমাদের জানতে হবে। এছাড়া ডেজার্ট মানে আমাদের মরু অঞ্চলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখব। আর রেলওয়ে, এয়ারপোর্ট, হাইওয়ে, ওয়াটারওয়ে, এগুলো সম্পর্কে আমরা দেখব। আর কি ওয়াটারফলস মানে জলপ্রপাত যেগুলো আছে, নায়াগ্রা জলপ্রপাত, কুঞ্চিকাল জলপ্রপাত, এগুলো কোথায় কি আছে সেগুলো আমরা দেখব। আর ফেস্টিভ্যালস, কোন রাজ্যের কোন ফেস্টিভ্যাল বিখ্যাত সেগুলো তোমাদের দেখতে হবে। তাহলে এতগুলো জিনিস তোমাদের আমি পড়াবো কিসের মাধ্যমে, জিএস এন্ড জিকে, এইটুকু সাবজেক্টের মাধ্যমে, ঠিক আছে। 9টা সাবজেক্ট আর জিকে এর মধ্যে রয়েছে তোমার এতগুলো সাবজেক্ট, এবং এতগুলো নিয়েই তোমাদের ওখানে বলেছে একটা সাবজেক্ট, ঠিক আছে। তো তাই জন্য একটা হিউজ জিনিস, বাট আমি যখন তোমাদের দায়িত্ব নিচ্ছি তো তোমরা বুঝে যাও, সেটাকে তোমরা গল্পের ছলেই পড়বে, সেটা আজ তোমরা ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে, ঠিক আছে। এবং এর ফলে কি হবে, তোমাদের জ্ঞান তো অর্জন হবেই, মানে পুরো সবকিছু তোমার মাথার মধ্যে গ্রিপে চলে আসবে। দেখো তোমরা যে বলছো এত মনে রাখতে হবে, বিশ্বাস করো এখন তোমরা মাধ্যমিকে পড়ো বলে দেয়, কিন্তু যত উঁচুতে উঠবে না তত বেশি তোমাকে জানতে হবেই। জানতে যদি তুমি না চাও না, জানতে যদি তুমি না পারো না, তাহলে কিন্তু তুমি কখনোই সাফল্য পাবে না। তোমার নিজের মনে হবে এটা কেন, কি লোকসভা, কি বিধানসভা, বা এটাই বা কেন, লোককে জিজ্ঞেস করতে, তার থেকে যদি তুমি নিজে জানো তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে। সো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার পলিটি, ঠিক আছে।
হ্যাঁ, এটা যাই ঠিক বলেছো, কিন্তু বিশ্বাস করো এটা তো তুমি শুধু জিএস জিকে দেখে বললে, ঠিক আছে, কিন্তু তোমার যে ম্যাথস সাবজেক্ট আছে, এই যে ধরো ম্যাথস আছে, ম্যাথস, তারপরে জিআই, এইগুলো যেগুলো জিআই না হলে তুমি পড়ে দিলে, কিন্তু এই যে ম্যাথস, তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তুমি কি হবে, পুরো আর্টস তোমার মানে তুমি একদম ম্যাথস থেকে পুরো ডিটাচ হয়ে থাকবে, ঠিক আছে। আর আমি তোমাকে এখানে ম্যাথস পড়াবো না, তো ম্যাথসটা কিন্তু একটা ভাইটাল জিনিস, ম্যাথস ইংলিশ এগুলো তোমার ভাইটাল জিনিস, এগুলো যদি তুমি ঠিকঠাক ভাবে না পড়ো তাহলে কিন্তু শুধু তোমার জিএসজি কে পড়ে কিন্তু ভাই ক্লিয়ার হবে না। এবং আমি তোমাকে ম্যাথসের ক্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে, ফ্রিতে ইউটিউবে अवेलेबल আছে, বেস্ট ক্লাস আমি দিয়ে দেবো, কিন্তু তুমি যদি সেটা না বোঝো তাহলে তুমি কি করবে, ঠিক আছে। তাই জন্য ম্যাথসকে গ্রিপে আনতে গেলে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলোকে গ্রিপে আনার জন্য তোমার সায়েন্সটা দরকার, ঠিক আছে। কিন্তু আর্টসটা তুমি কি মুখস্থ করে পড়ে ফেলতে পারো, যেগুলো আমি তোমাকে পড়াবো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, এগুলো সব তুমি মুখস্থ করে করতে পারবে, কিন্তু এইগুলো তো তুমি মুখস্থ করে করতে পারবে না। চাপ তো থাকবেই, চাপ যদি না থাকে তাহলে তুমি জীবনে এখন যদি কষ্ট না পাও, বুড়ো বয়সে কি কষ্ট পাবে বলো, সেটা কি ঠিক হবে? এখন কষ্ট করে নাও, পরে আরাম করবে, সেটাই না ভালো হবে, তাই না? তো চলো আজকের পড়া আমরা শুরু করি, কি বলো? আজ আমরা কি পড়বো? পলিটি। রেডি? পলিটি পড়ার জন্য ওকে, চলো রেডি, দেখো। আচ্ছা, দেখো জিনিস যখন পড়বে শুধু তিনটে প্রশ্ন মাথায় যাবে, কি? হোয়াট, হোয়াই এন্ড হাউ। মানে ধরো পলিটি পড়ছো, পলিটি মানে কি? তোমার রাজনৈতিক ব্যবস্থাপনা, ঠিক আছে। তো এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পলিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? পলিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সংবিধান, বা যাকে আমরা কনস্টিটিউশন নামে চিনি। কি কি মাথায় রাখবে? হোয়াট, হোয়াই আর হাউ, এই তিনটে জিনিস মাথায় রাখবে, WWH, ঠিক আছে। তো সংবিধান হচ্ছে আমাদের পলিটির মেন ফান্ডা। মানে তোমরা ভাবো সংবিধানটা কি, এবং সংবিধানটা কেন, এবং সংবিধানটা কিভাবে এলো, এই তিনটে জিনিস যদি আমাদের মাথায় ঢুকে যায় তাহলে পলিটি সম্পর্কে একটা খুব সুন্দর নলেজ আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। তো দেখো সংবিধানটা কি যদি জিজ্ঞেস করি, কেউ একটা শর্টে কিছু বলতে পারবে? এনিওয়ান? কেউ কিচ্ছু বলতে পারবে? হোয়াট ইজ কনস্টিটিউশন বা সংবিধান কি যদি তোমাদের জিজ্ঞেস করি? দেখো এখানে ছবি দেয়া আছে, তাও তুমি কি বলতে পারবে? আচ্ছা, সংবিধানটা কি, সংবিধান কেন দরকার, এবং সংবিধানটা কিভাবে এলো, আজ এইটুকুই পড়বো, এবং একটা জিকের পার্ট পড়বো, এটা আমাদের জিএস এর মধ্যে হচ্ছে, ঠিক আছে। ওকে, তো দেখো চলো আমি বলি, ওকে। সো আমি শুধু বলবো কনস্টিটিউশন ইজ নাথিং বাট এ বুক। মানে কি? কনস্টিটিউশন বা সংবিধান একটা বই ছাড়া আর কিছুই না, বই ছাড়া আর কিছুই না, ঠিক আছে। স্যার কেমন বই? দেখো আমরা সবাই জানি চাঁদের পাহাড় একটা বই, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। দুটো বইয়ের মধ্যে কি কি মিল রয়েছে আমি তোমাকে দেখাবো, ঠিক আছে। তাহলে কি চাঁদের পাহাড় আর তার সাথে আমি কনস্টিটিউশন এর তুলনা করছি, ঠিক আছে। তো দেখো কি কি মিল রয়েছে। দেখো প্রথম কথা, আমাদের প্রথমে দেখো বইয়ের উপরে নাম দেখতে পাবে। দেখো বইয়ের উপরে নাম লেখা আছে চাঁদের পাহাড়, এখানেও নাম লেখা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাই না? চলো সেকেন্ড কি দেখতে পাবে? তাহলে নাম দেখতে পেলাম, এই দুটোর মিল আমরা দেখতে পেলাম। সেকেন্ড, বইটার একটা পেজ উল্টাও, বইটার একটা পেজ উল্টালে তুমি যে কোনো বই তুলে নিতে পারো হাতের কাছে, ঠিক আছে। একটা পেজ উল্টালেই দেখবে মুখের কাছে একটা জিনিস তোমার কাছে চোখে পড়ছে। কি জিনিস? যেটাকে বলা হয় প্রিফেস, ঠিক আছে, বা মুখবন্ধ। বা প্রিফেস বা মুখবন্ধটা কি? যে জিনিসটা পড়ে আমার বইটা সম্পর্কে একটা নলেজ আসে, তাই না? একটা ছোট্ট নলেজ চলে আসে। মানে তুমি ধরো বই মেলাতে গেছো, ঠিক আছে, বই মেলায় তো লক্ষ লক্ষ বই, কোটি কোটি বই, তুমি তার মধ্যে কোনটা তোমার দরকার বা অ্যাকচুয়ালি ওই বইটাই সেই বইটা কিনা তুমি বুঝবে কিভাবে? তার জন্য লেখক কি করেছেন, ধরো বইটা হচ্ছে 200 পাতার বই, তাই জন্য 200 পাতার একটা সামারি ওই উপরে একটা পেজের মধ্যে লিখেছেন। মানে বইটা তুমি কেন কিনবে, বইটা তোমার কি কাজে লাগবে, এবং বইটা পড়ে তোমার কি হবে, এইটুকু উনি লিখেছেন। আর তার উপরে এমনি লেখা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, এসব লেখা আছে, ঠিক আছে। তো এটা আমরা যে কোনো বইয়ের উপরে পাবো। আর এই বইয়ের উপরে কি পাবো? এর বইয়ের উপরে সেম জিনিস পাবো। এই বইটা কি, কেন,
তুমি কেন পড়বে, মানে রাজনৈতিক ব্যবস্থাটা কি সেই সম্পর্কে পারবো, তাকে আমরা কি বলবো, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। এটাকে নিয়ে মুখবন্ধ যেটা, এখানে সেটা প্রস্তাবনা রূপে পাবো। ঠিক আছে, তাহলে একটা পেজ উল্টালে এই পেজটা পাচ্ছ। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার কি? দেখো, তারপরে পেজ উল্টাও, তাহলে তুমি নামের পেজ উল্টালে, তারপরে তুমি প্রিফেস বা প্রিয়াম্বেলের পেজ উল্টালে, তারপরে তুমি দেখো পেজটা উল্টালে দেখবে সূচিপত্র পাবে না, এরকম দেখতে অনেকটা ইন্ডেক্স, দেখো এইরকম অনেকটা বই পেজটা পাবে, যেখানে তোমার লেখা থাকবে, ধরো চাঁদের পাহাড়, এখানে ধরো গল্পের নাম লেখা আছে, ঠিক আছে, গল্পের নাম, আর এখানে লেখা আছে পৃষ্ঠা নম্বর। তো ধরো চাঁদের পাহাড়ের প্রথম গল্প স্টোরি 1, সেটা ধরো 1 থেকে 15 পেজ, স্টোরি 2 দ্বিতীয় গল্প 16 থেকে 30, তৃতীয় গল্প 21 থেকে 31 থেকে 50, এরকম ধরো 20টা গল্প আছে, তো ডট 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 20টা এরকম লেখা থাকবে, স্টোরি নম্বর 20, 100 থেকে 110 এরকম লেখা থাকে। তো কিন্তু এই বইতে কি থাকে, এই বইটা সেটা থাকে পার্টস বা পরিচ্ছেদ রূপে থাকে। এটাকে কেমন দেখতে হয়, এখানে টোটাল কতগুলো পার্ট থাকে, এখানে তোমাদের পড়তে হবে মোট 24টা পার্ট। কটা পার্ট? 24টা পার্ট থাকে। ঠিক আছে, কতগুলো, এখানে যেমন তোমার 20টা গল্প রয়েছে, এখানে তোমার 24টা পার্ট রয়েছে, যাকে আমরা পরিচ্ছেদ বলি। যেমন ধরো পার্ট 1 1 থেকে 4 নম্বর আর্টিকেল বলছে, পার্ট 2 5 থেকে 11 নম্বর আর্টিকেলকে বলছে, পার্ট 3 12 থেকে 35 নম্বর আর্টিকেলকে বলছে। ঠিক আছে, একদম পার্ট লাস্টে গিয়ে দেখা যাবে 22 393 থেকে 395 নম্বর আর্টিকেলকে ওখানে ডিসকাস করা হয়েছে। তাহলে এত দূর আমরা কোনো রকম কোনো তফাৎ দেখতে পেয়েছি? সবই তো সেম। এখানে নাম দেখতে পেয়েছি, মুখবন্ধ দেখতে পেয়েছি, এখানে প্রস্তাবনা দেখতে পেয়েছি, এখানে সূচিপত্র দেওয়া আছে, এখানে তুমি পার্ট দেখতে পেয়েছো, মানে কোন পার্টটা কোন পার্টের আর্টিকেলের মধ্যে পড়ছে সেটা দেখতে পেয়েছো, সেটাও এখানেই লেখা আছে, মানে এটা এক ধরনের ইন্ডেক্সই ধরে নাও। ঠিক আছে, তাহলে এত দূর কোনো তফাৎ নেই, তাই তো? ক্লিয়ার তো? হ্যাঁ, সেগুলো যখন, কারণ তুমি এগুলো জানো, পড়োনি, এখানে তুমি গল্পের নাম জানো তাই জন্য জানো না, কিন্তু এখানে তুমি পার্টের নামটা জানো না তাই তুমি পড়ো না। ঠিক আছে, এখানে ধরো ফার্স্ট পার্টে আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, মানে তোমার ইউনিয়ন মানে তোমার দেশ এবং তার চারিদিকের বাউন্ডারি, সেটা কত থেকে কত নম্বর আর্টিকেল? 1 থেকে 4 নম্বর আর্টিকেলে আছে। সেই 1 থেকে 4 নম্বর আর্টিকেলটা কিরকম ভাবে ডেসক্রাইব করেছে, 1 2 3 4 এরকম পরপর লেখা 1 নম্বর আর্টিকেল কি, 2 নম্বর আর্টিকেল কি, 3 নম্বর আর্টিকেল কি, 4 নম্বর আর্টিকেল, এরকম বলে দিয়েছে। ঠিক আছে, তো এরকম আমরা পরপর দেখতে পাবো। সেরকম এখানেও পরের পেজে স্টোরি 1, ধরো প্রথম গল্প চাঁদের পাহাড়ে শঙ্কুর গল্প লিখেছে, যাই হোক কিছু একটা লিখেছে, তো সেখানে গল্প শুরু হয়েছে 1 থেকে 10 নম্বর পেজ অবধি। তো এখানেও সেরকম পার্ট 1 এর মধ্যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তার মধ্যে আমি আর্টিকেল 1 আর্টিকেল 2 আর্টিকেল 3 আর্টিকেল 4 পরপর এরকম ডেসক্রাইব করা আছে, কত পেজ অবধি সেটা দেখতে পেলাম। তারপরে স্টোরি 2 শুরু হচ্ছে, এর পার্ট 2 শুরু হচ্ছে, এর মধ্যে আর্টিকেল দেখা যাচ্ছে 5 থেকে 11। কোনো তফাৎ আছে? এতক্ষণ পর্যন্ত কোনো তফাৎ দেখতে পাইনি। চলে আসো নেক্সট পেজ। এবারে দেখো কোন কোন বইয়েতে অ্যাপেন্ডিক্স বলে ওয়ার্ডটা পাবে, কোন কোন বইয়েতে অ্যাপেন্ডিক্স নামে ওয়ার্ড পাবে। তোমরা পেয়েছো কিনা জানি না, কোন বইয়েতে আজ পর্যন্ত পেয়েছো অ্যাপেন্ডিক্স? অ্যাপেন্ডিক্স বলে ওয়ার্ড পেয়েছো? পাওনি? পেয়েছো। দেখো গুরুত্বপূর্ণ কিছু শব্দ, ঠিক আছে, বিশেষ করে তুমি যদি একটু হায়ার লেভেলের বায়োলজি বই পড়ো, সেখানে তুমি পাবে অ্যাপেন্ডিক্স বলে এই কথাটা। ঠিক আছে, তো অ্যাপেন্ডিক্স হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো কোন পেজে কোথায় আছে সেটা তোমার ওখানে নোটিফাই করে দিয়েছে। ঠিক আছে, তো সেরকম এখানে ধরো অ্যাপেন্ডিক্স বলে লিখে তোমার বলে দিয়েছে শঙ্কু। শঙ্কু কথাটা কত নম্বর পেজে কতবার আছে, যেমন পেজ নাম্বার 22-এ আছে, 31-এ আছে, 33-এ আছে, ধরে নাও, তাহলে সেইটা এরা এখানে দিয়ে দিয়েছে। তাহলে কি তুমি ধরো শঙ্কু বলে একটা গল্প পড়েছো, তার এই নাম শঙ্কু নামটা কতবার আছে সেটা তুমি ওই পেজগুলো খুললেই ঝটপট ঝটপট করে পেয়ে যাও। সেরকম চাঁদ, এই চাঁদের পাড়ে চাঁদ কথাটা ধরো পেজ নম্বর 11-তে আছে, পেজ নম্বর 97 আছে, সেটা এখানে লেখা আছে, তোমাকে তাহলে বারবার খুঁজতে হবে। সেরকম এখানেও এরকম 12টা শিডিউল আছে, যে 12টা শিডিউল তোমার খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো প্রথম শিডিউল আছে লিস্ট অফ স্টেট অ্যান্ড ইটস ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, মানে পুরো একদম যতগুলো রাজ্য এবং তার কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের তালিকা। ঠিক আছে, তো সেই রকম এগুলো 1 2 3 4 করে পরপর লেখা আছে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই লাস্টে একটা ছোট্ট 12টা পার্টের মধ্যে এখানে লেখা আছে, এখানে তোমার এক একটা নাম দিয়ে লেখা আছে।
তাহলে এখানেও কোনো ডিফারেন্স আমরা দেখতে পাই। ব্যাস, কনস্টিটিউশন খতম, পুরো আমার কনস্টিটিউশন খতম। তাহলে কনস্টিটিউশন কি? ও কনস্টিটিউশন হচ্ছে অনেকটা এইরকমই দেখতে। কিরকম দেখতে? একটা বইয়ের মতো, বই ছাড়া আর কিছুই নয়। সেকেন্ড কি দেখতে পেলাম? তার উপরে নাম থাকে, এর মুখবন্ধ থাকে, এর প্রস্তাবনা বা প্রিয়াম্বেল থাকে, এর সূচিপত্র থাকে, এর পরিচ্ছেদ বা পার্টস থাকে, এর আমার তারপরে পরিচ্ছেদ অনুযায়ী স্টোরি চলতে থাকে, আর এখানে পার্ট চলতে থাকে, তার ভেতরে আর্টিকেলগুলো লেখা থাকে গল্পের মতো, তার ভেতরে এখানে অ্যাপেন্ডিক্স লেখা থাকে, অ্যাপেন্ডিক্সের মধ্যে তোমার ধরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো পাবে, আর এখানে তুমি শিডিউলের মধ্যে গুরুত্বপূর্ণ শিডিউলগুলো পেয়ে যাবে। ব্যাস খতম। কিছু আছে? কিচ্ছুই নেই। একদম একদম কারেক্ট অবশ্য। তো এত দূর পুরো ক্লিয়ার। তাহলে আমার বইটা কেমন দেখতে হয়, বইটা কি, সে সম্পর্কে আমার ধারণা চলে এলো। এবারে আমাকে দেখতে হবে যে হোয়াই কনস্টিটিউশন, কিন্তু কেন এই কনস্টিটিউশন, কেন আমার সংবিধান কেন চাই? আমি তো ভাই বলিনি আমার সংবিধান চাই, না তোমরা এখনো পড়েছো। তাহলে কেন চাই সংবিধান? বলতে পারবে কেউ? এনিওয়ান? কেউ এত গুণীগানী ব্যক্তি আছে, বলো দেখি কেন আছে আমাদের, কেন চাই আমাদের এই সংবিধান? কেউ পারবে? একদম ঠিক, দেশ চলবে না। একদম একদম। দেখো এবারে তোমাদের ঠিকই বলেছো। এবারে তোমাদের দুটো ছবি দেখো, দেখো এই ছবিটা দেখো। এই হচ্ছে তোমাদের সবার ফেভারিট বন্ধু রিন্টু, রাস্তায় জ্যাম হয়েছে বলে বাইকটা ডিভাইডারের উপর দিয়ে পার করিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো রিন্টুর দশা? ক্লিয়ার? পাশাপাশি তো এরকম হয় না, দেখবে রাস্তায় অনেকজন থাকে, তাই না? তো সেরকম পাশাপাশি আরেকটা ছবি দেখো। এখানে কি সুন্দর জ্যাম হয়েছে, কিন্তু সব গাড়িগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে আছে, তাই না? তাহলে বলো এইখানে আর এখানের মধ্যে তফাৎটা কি? এদের দুজনের মধ্যে মেন তফাৎটা কি? এদের মধ্যে এখানে নিশ্চয়ই একজন এরকম লাঠি হাতে কেউ দাঁড়িয়ে নেই, ঠিক আছে? এখানে কেউ একজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তাই না? তার মানে এরা রুলসকে ফলো করছে না, এরা রুলসকে ফলো করছে। তাহলে রুলসকে কি করে ফলো করবে? আরে রুল থাকলে তবে তো ফলো করবে, তাহলে কি তারা এরকম পার করতো? এদের রুলস নেই, তাই জন্য এরকম ভাবে পার করছে। পুলিশই নেই, তো সেই জন্য এরকম ভাবে পার করছে। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তাই জন্য এরা কেউ যেতে পারছে না, ঠিক আছে? তাহলে এদের রুলস আছে। তাহলে রুলটাকে, রুল বুক, এই রুলটাকে তোমার মেনে চলার জন্য আমাদের এই কনস্টিটিউশন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে হোয়াট ইজ কনস্টিটিউশন, ওয়াই কনস্টিটিউশন, দুটোই ক্লিয়ার হলো নাকি? চলো এইবারে যেটা আসছে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তোমাদের হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে মাথায় ঢুকে যাবে। এরপরে আসছে কি দেখো, হাউ ওয়াজ আওয়ার কনস্টিটিউশন মেড, মানে এই যে বললাম আমাদের এই কনস্টিটিউশনটা কেন তৈরি হয়েছিল বা কিভাবে তৈরি হয়েছিল সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কিভাবে তৈরি হয়েছিল, চলো এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। সবাই চুপ করে এটা শোনো, ঠিক আছে? দেখো আমরা প্রথম থেকে কি পড়েছি? আমরা যখন ছোটবেলায় ছিলাম, একদম একদম ছোটবেলায় দেখেছি মানব সভ্যতা কেমন ছিল, আদিম মানুষ ছিল। জানি আমরা সব, ইয়েস অর নোতে শুধু অ্যানসার দিতে যাবে, যা বলবো হ্যাঁ কি না। বলো, জানি আমরা আদিম মানুষ ছিল, তারা ভালো করে সবকিছু করতে পারত, তাদের মধ্যে কোনো শৃঙ্খলাবদ্ধ ছিল না, তাই তো? তো সেই যে যুগটা, তাকে আমরা ইংলিশে বলি প্যালিওলিথিক, বাংলায় বলি পুরানো প্রস্তর যুগ, ঠিক আছে? পুরানো প্রস্তর যুগ। ওকে, সো পুরানো প্রস্তর যুগে আমরা কি কি দেখেছি? আমাদের মধ্যে ছিল এই যুগটাকে আবার আমরা আইস এজ বা বরফের যুগ নামেও চিনি। এই সময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, তাহলে মানুষ আস্তে আস্তে উন্নত হচ্ছে, তাই না? মানুষের এখনো গাড়ি বাড়ি কেনার শখ হয়নি, ঠিক আছে? মানুষ এখন আগুন জ্বালাতে জাস্ট শিখেছে। আর এই সময় চারিদিকে বরফের যুগ ছিল, তাহলে এটা কি যুগ? পুরানো প্রস্তর যুগ। তারপরে চলে এলো মেসোলিথিক বা মধ্য প্রস্তর যুগ। দেখো প্যালিও মানে কি? প্যালিও মানে পুরানো, ঠিক আছে? আর লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর বা পাথর। তাহলে পুরানো পাথরের যুগ, এটা হচ্ছে আইস এজ বলা হয়ে থাকে, বা এটাকে তোমার আগুন জ্বালাতে শিখেছিল এই সময়। এটা মেসো মানে আমরা পড়েছি মধ্য, মধ্য প্রস্তর যুগ। এই সময় আমরা কি দেখেছি? এই সময় আমরা দেখেছি যে মানুষ চাষবাস জানতো না, তাই জন্য শিকার করত। কিভাবে শিকার করত?
ভোঁতা পাথর ফাথর যন্ত্রপাতি দিয়ে শিকার করতো, ভোঁতা জিনিসপত্র ইত্যাদি দিয়ে মানুষ শিকার করতো, কারণ তারা চাষবাস করতে যায় না, তা যাই চোখের সামনে পায় তাই শিকার করে। ঠিক আছে, খেতে তো হবে, খিদে তো পাই সবাই। চলো নেক্সট, তাহলে মধ্যপ্রস্তর যুগে শিকার করতে শিখলো। এরপরে আসছে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। সেখানে মানুষ কি শিখলো? পশুপালন করা শিখলো, তার পাশাপাশি চাষবাস করা শুরু করে দিল। তাহলে দেখো, প্যালিওলিথিক পুরনো পাথরের যুগ, সেখানে আগুন জ্বালাতে শিখলো। মেসোলিথিকে শিকার করতে জানলো। নিওলিথিকে পশুপালনের পাশাপাশি তারা চাষবাস করতে শিখলো। এবারে যখন পশুপালন করছে, চাষবাস করছে, তখন শিকার করছে, শিকারও করছে। তাদের যে মানে টুলসটা ছিল যেটা দিয়ে তারা শিকার করতো, সেই শিকারের টুলসটা আরো বেশি ধারালো তৈরি করলো। ঠিক আছে, চলো দেখো। এরপরে আসছে তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ। এই চ্যালকোলিথিক এজে একটা সভ্যতা গড়ে উঠলো। এই সব মানুষ যারা চাষবাস করছে, আস্তে আস্তে তারা নিজেদের মধ্যে বন্ডিং বাড়াচ্ছে, আস্তে আস্তে তারা পশুপালন করছে, তারা একটা সবাই মিলে একটা নগর সৃষ্টি করলো। কি সব নগর তৈরি হলো তখন? হরপ্পা সভ্যতা, বা যাকে আমরা ইংলিশে বলে থাকি আইভিসি। আইভিসির পুরো নাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি মানে কি? ইন্দাস মানে হচ্ছে সিন্ধু, সিন্ধু ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। তাহলে সিন্ধু নদীর উপত্যকাতে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাই হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা, মানে একটা নগর গড়ে উঠেছিল। ক্লিয়ার? তারপরে দেখো কি আসছে, তারপরে আসছে আমাদের বৈদিক যুগ। কি আসছে? বৈদিক যুগ, মানে এই সময় বেদ তৈরি হয়েছিল। কি বৈদিক যুগকে আবার আমরা কি বলতে পারি? এই সময় লোহার আবিষ্কার হয়েছিল এবং ধর্ম চর্চা হলো। তারপরে এই যুগকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ঋগ বৈদিক আর এক হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ক্লিয়ার? দেখো একটা জিনিস, এবারে একটু মাথাটা খাটাও। প্রথমে মানুষ একদম একা একা কিছুই জানে না, ঠিক আছে? তখন মানুষ বরফের যুগ, আগুন জ্বালাতে শিখেছে, পুরানো প্রস্তরের যুগ। তারপরে মানুষ আরেকটু পরের যুগে গেল, মানুষ শুধু দেখলো যে আগুন জ্বালিয়ে কিচ্ছু হবে না, তার জন্য তারা চাষবাস করতে জানতো না, কিন্তু তারা শিকার করা শুরু করলো। ঠিক আছে, যা বনের পশু পাখি আছে তাদেরকে শিকার করতে লাগলো। তারপরে নব্যপ্রস্তর যুগে তারা চাষবাসও করলো, সেই পশুগুলোকে আবার পালন করাও শুরু করলো। ঠিক আছে, তারপর তাম্রপ্রস্তর যুগে বলে দিচ্ছি সব। তাম্রপ্রস্তর যুগে এবারে তারা যখন একসাথে চাষবাস করছে, তাদের মধ্যে একটা নগর গড়ে উঠলো। সেই নগরটা কোথায় হয়েছিল? সিন্ধু নদীর তীরে। সেই জন্য একে বলা হয় কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তারপরের যুগে আমাদের বৈদিক যুগ বা বৈদিক যুগ বলা হয়। এই সময় আর্যদের আবির্ভাব ঘটলো। ঠিক আছে, তো এইগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, কারা আর্য, কেন আর্য, কোথা থেকে, সেগুলো যখন চ্যাপ্টার পড়াবো তখন বলবো। ঠিক আছে, আমি জানি তোমার ডাউটটা কি আর্য, তাই তো? এই সময় আবার লোহার আবিষ্কার হয়েছে, আয়রন এজ। আর এবারে দেখো, যখন নগর আছে, তোমার খাবারের ব্যাপার আছে, এইবারেই তোমার আসল খেলা আসবে। এবারেই তোমার ধর্ম নিয়ে চর্চা হবে। ঠিক আছে, যেই ধর্ম নিয়ে চর্চা হলো তখন কিন্তু তোমার বেদ তৈরি হবে। তাই জন্য তোমার ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানে ঋগ বেদ তৈরি হয়েছিল যে সময়, তারপরে তার ঋগ বেদের পরবর্তী যে বেদগুলো তৈরি হয়েছিল সেই সময়ের যুগটাকে। মানে তোমার প্রথমে আগুন জ্বালাতে শিখে গেল, শিকার করতে লাগলো, চাষ করতে লাগলো, তারপরে নগর গড়ে উঠলো, তারপরে ধর্ম চর্চা করতে লাগলো। ক্লিয়ার? দেখো দেখো একটা কথা বলি, এই সময় এটা এই জায়গাতেই প্রথম ডেভেলপ করেছিল এই সভ্যতা। ঠিক আছে, তোমাকে যেটুকু পড়তে হবে এইটুকু, এছাড়া তোমার মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল অন্যান্য জায়গায়, সেগুলো তোমার লাগবে না এই সিলেবাসের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমাকে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে। ওয়ার্ল্ড হিস্ট্রি তোমার নেই, তোমার ইন্ডিয়ান হিস্ট্রি আছে। ক্লিয়ার? তোমার ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি আরো বড়, মানে তোমার তাহলে এই 1.5 বছরের কোর্সেও শেষ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে ওকে, সো দেখো তাহলে বৈদিক যুগ হলো। এরপরে দেখো কত সালে, এই সালগুলো হচ্ছে হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল 2300 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টের জন্মের 2300 বছর আগে। তারপরে ঋগ বৈদিক যুগ শুরু হয়েছিল 3000 খ্রিস্টপূর্বাব্দে, পরবর্তী বৈদিক যুগ শুরু হয়েছিল 1000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, হ্যাঁ লাগে একমাত্র ইউপিএসসি তে। ঠিক আছে,
যদি তুমি ইউপিএসসি দিতে যাও সেখানে ইন্ডিয়ান হিস্ট্রিটা লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি লাগবে। ওকে, তাহলে এত দূর জানা গেল, তাহলে মানুষ আগুন জ্বালাতে লাগলো, এইসব করতে লাগলো। ঠিক আছে, বলছি তুমি একবার ক্লাসটা দেখে নাও, তারপরে সব বলে দিচ্ছি। ওকে, তারপরে দেখো, তো এবার তো মানুষের বৈদিক যুগ হলো, মানে ধর্মচর্চা হলো। তারপরে কি হলো, এবারে যখন ধর্মচর্চা শুরু হয়েছে তখন এবারে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। ঠিক আছে, এতক্ষণ সব একসাথে ছিল। ঠিক আছে, যে ধর্মচর্চা শুরু হয়েছে এবারে তারা ছোট্ট জায়গা থেকে আস্তে আস্তে তারা চারিদিকে ভাগ হতে শুরু করলো। ঠিক আছে, বললো ওইটুকু লোকজনের সংখ্যা বাড়তে থাকছে, যে লোকজনের সংখ্যা বাড়তে রইলো তখন সে ভাবলো না আর এক জায়গা থেকে লাভ হবে না, তাহলে এবার আস্তে আস্তে আমাদের ছড়িয়ে যেতে হবে, এইটুকু জায়গায় থাকা যায় না। তুমি ভাবো আজ তোমার ঘরটায় 4 জন থাকতে পারে, তুমি আর 10 বছর পরে ওই ঘরটার মেম্বার হবে 16 জন, তুমি আর ওই ঘরটায় থাকতে হবে, তোমাকে ওই ঘরটা থেকে হয় দুতলা বানাতে হবে বা বাইরের পাশে কোথাও গিয়ে তোমাকে থাকতে হবে বাড়ি করে। সেরকম তাদের জনসংখ্যা বাড়তে হয়, তাই জন্য তারা আলাদা আলাদা রাজ্যে ছড়িয়ে বা আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে যেতে লাগলো। তো সেই রকম তারা 16টা জায়গায় ছড়িয়ে পড়েছিল। সেই 16টা জায়গাকে বলা হয় ষোড়শ মহাজন পদ বা 16 মহাজন পদ। এই ষোড়শ মহাজন পদগুলো কি কি? কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, কুরু, বৎস, অশ্মক, গান্ধার, কম্বোজ, মৎস্য, পাঞ্চাল, অবন্তী, সুরসেনা, চেদি। এই 16টা জায়গায় তারা ছড়িয়ে পড়ল। ঠিক আছে, 16টা জায়গায় তারা ছড়িয়ে পড়ল। এদের মধ্যে একটা মেন সেন্টার ছিল, যেমন তোমার বাড়ি, তুমি ধরো ইন্ডিয়ায় থাকো, তোমার একটা মেন রাজধানী থাকে না, তোমার রাজধানী কি দিল্লি, সেরকম এরও একটা মেন জায়গা, সে কি করলো আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো। হ্যালো সভ্যতা ছিল। তো তার মধ্যে সবার মধ্যে মগধ বলে জায়গাটা সবথেকে বেশি ডেভেলপ করতে লাগলো। তাহলে এই মগধ সম্পর্কে আমাদের আরো বেশি করে জানতে হবে। মগধের মধ্যে সব জায়গায় রাজা ছিল, কিন্তু মগধের মধ্যে যেসব রাজা ছিল তাদের কথা আমাদের ভালো করে জানতে হবে। মগধের মধ্যে কোন কোন রাজা আমাদের মধ্যে ছিল? মগধের মধ্যে ছিল আমাদের প্রথম রাজা, সে হচ্ছে হর্ষঙ্ক বংশ, তারা ডেভেলপ করতে লাগলো। ঠিক আছে, তো তারপরে আসছে আমাদের নন্দ বংশ। ঠিক আছে, মহাপদ্ম নন্দ তৈরি করেছিল। তারপরে আসছে আমাদের মৌর্য বংশ। এবারে হর্ষঙ্ক, নন্দ, মৌর্য ইত্যাদি বংশ যখন তারা আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো, ডেভেলপ করতে করতে তারা আস্তে আস্তে মৌর্য বংশের পর তারা চারিদিকে আমাদের দেশের 4টি দিকে ছড়িয়ে গেল। কোন কোন জায়গায় ছড়িয়ে গেল? আমাদের দেশের পূর্ব ভারতে ছড়িয়ে গেল, কেউ পশ্চিম ভারতে চলে গেল, কেউ উত্তর ভারতে চলে গেল, কেউ দক্ষিণ ভারতে চলে গেল। ঠিক আছে, এবং এখানে কোন কোন রাজ্য তৈরি হয়েছিল? গুপ্ত বংশ, কুষাণ, সাতবাহন, বর্ধন, শুঙ্গ, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, পাল, চোল ইত্যাদি বংশ শুরু করেছিল। ঠিক আছে, তাহলে একবার ভেবে দেখো কোথায় পড়েছো তুমি, একবার ভাবো। প্রথমেই বললে কি সেই প্যালিওলিথিক যুগ, যেখানে মানুষ কিচ্ছু জানতো না, মানুষ আগুন আবিষ্কার করলো। তারপর মেসোলিথিক যুগ, যেখানে মানুষ কি আবিষ্কার করলো? সেখানে মানুষ তোমার শিকার করতে শুরু করলো। তারপরে আসলো তোমার কোন যুগ? মেসোলিথিকের পর প্যালিওলিথিক, মেসোলিথিক, তোমার নিওলিথিক এজ। নিওলিথিক এজে তোমার মানুষ কি করতে লাগলো? পশুপালনের পাশাপাশি চাষবাস করতে লাগলো। তারপরে আসলো তোমার চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক মানে তাম্রপ্রস্তর যুগ। এই সময় একটা তোমার নগর সৃষ্টি হলো। কি নগর সৃষ্টি হলো? তোমার একসাথে থাকতে থাকতে তারা কি নগর তৈরি করলো? তারা ওই তোমার আইবিসি বা হরপ্পা সভ্যতা তৈরি করলো। সেরকম হরপ্পা সভ্যতার মধ্যে তোমার আবার তাদের যে একটা সভ্যতা করলো, তখন আবার তাদের মধ্যে ধর্মের দরকার, তো ধর্মচর্চা শুরু হতে লাগলো, লোহার আবিষ্কার হলো, সেই ধর্মচর্চা হলো, সেটাকে বলে বেদিক এজ। বেদিক এজ আবার দুভাগ, ঋগ্বেদ তৈরি হওয়ার সময় একটা, ঋগ্বেদের পরের ভাগ একটা। এবারে যখন লোক সংখ্যা বাড়তে থাকে, তারা এক জায়গায় থাকতে পারছে না, তারা 16টা জায়গায় ছড়িয়ে গেল, ষোড়শ মহাজন পদ তৈরি হলো। তাদের মধ্যে সবথেকে বেশি ফ্লারিশ করলো কোনটা? মগধ। তাদের মধ্যে মেইন রাজা কে হলো? প্রথম রাজা কে হলো? সে হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি বা হর্ষঙ্ক বংশ। তারপরে হলো নন্দ বংশ, তারপরে হলো মৌর্য বংশ। মৌর্য বংশের পর থেকে তারা 4টি মানে চারিদিকে তারা ভারতে ছড়িয়ে গেল, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারতে ছড়িয়ে গেল। ঠিক আছে, তারপরে তারা কোন কোন রাজ্য তৈরি করলো? গুপ্ত বংশ, কুষাণ, সাতবাহন, বর্ধন, শুঙ্গ, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, পাল, চোল ইত্যাদি। এবার এগুলো সালগুলো একবার দেখে নাও। ষোড়শ মহাজন পদ তৈরি হয়েছে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে, জন্মের 600 বছর আগে। তারপরে মগধের মৌর্য সম্রাট যখন চন্দ্রগুপ্ত মৌর্য তোমার সিংহাসনে বসছে, তখন 324 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, চলো এরপরে দেখো কি আসছে। এরপরে আসছে তোমার এখানে এতদিন পর্যন্ত দেশীয় হিন্দু রাজারা তারা কি করতো?
তারা রাজত্ব করতে লাগলো, ঠিক আছে। পরে বলছে তারা কিন্তু দেশীয় হিন্দু রাজারা রাজত্ব করতে লাগলো, মানে দেশের লোকেরাই রাজত্ব করছে। এইবারে আসলো বিদেশ থেকে আক্রমণ, কারণ বিদেশিরা তো আক্রমণ করবেই। তো বিদেশ থেকে মুসলিমরা আক্রমণ করতে শুরু করলো। মেইনলি তোমার তুর্কি, আফগান, আরব এই কান্ট্রিগুলো থেকে তোমাকে অ্যাটাক করতে লাগলো। তারপরে তোমার মঙ্গল ইত্যাদি জায়গা থেকে অ্যাটাক করতে লাগলো। তো এই সময় যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, তাকে হারিয়ে মোহাম্মদ ঘুরি তোমার হারিয়ে দিল। হারিয়ে দিয়ে কি করলো, সে সিংহাসনে বসে, সে আর সিংহাসনে বসে, সে তার দেশে ফিরে গেছে। তার একজন সেনাপতি বা তার দাসকে সিংহাসনে বসিয়ে দিয়ে গেল এবং সেই দাস রাজত্ব শুরু করলো। তখন থেকে তৈরি হলো সুলতানি যুগ। কি যুগ তৈরি হলো? সুলতানি যুগ। সুলতানি যুগের প্রথম আমাদের পাঁচটা আমাদের রাজত্ব দেখতে পাবো, বংশ দেখতে পাবো। কি কি? দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। এর একটা শর্ট ট্রিক্স আছে আমার, দেখো তো শৈল, ঠিক আছে, বলে না দেখো তো শৈল। শৈল মানে কি? পাহাড়। তো শৈল মানে দাও থেকে দেখো থেকে দাস, খ থেকে খলজি, ত থেকে তুগলক, সৈ থেকে সৈয়দ, ল থেকে লোদি, ঠিক আছে। তাহলে এগুলো পরপর সাজাতে দেয়, তাই জন্য আমার শর্ট ট্রিক্স আছে সব কিছু। তো দেখো তো শৈল মানে দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি। দাস বংশের সম্রাট ছিল কুতুবউদ্দিন আইবক, সে ছিল এই মোহাম্মদ ঘুরির দাস, সেই জন্য দাস বংশ চালু করেছে। তারপরে খলজি হলো মোহাম্মদ বিন এই তোমার আলাউদ্দিন খলজি ছিল, গিয়াসউদ্দিন খলজি। তুগলক বংশে মোহাম্মদ বিন তুগলক ছিল, সৈয়দ ডাইনাস্টিতে খিজির খান ছিল। লোদি বংশের শেষ সম্রাট হচ্ছে ইব্রাহিম লোদি। এতদিন পর্যন্ত সুলতানি যুগ রইল, মানে বিদেশি রাজারা শাসন করলো। দেশীয় রাজারা ছিল, তারপরে বিদেশি রাজারা আক্রমণ করে শাসন করলো। তারপরে কি হলো? তারপরে দেখো টাইম ফ্রেমটা দেখো 1192 খ্রিস্টাব্দ, তারপরে 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছে বিদেশি রাজারা। তারপরে 1526 খ্রিস্টাব্দে লোদি বংশের সম্রাট ইব্রাহিম লোদিকে হারিয়ে একজন বীর বসছে আমাদের মোগল বংশের সূচনা করছে, সে হচ্ছে কি আমাদের বাবর। সে কি যুদ্ধ করেছিল? পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে। তাহলে আসছে এবারে মোগল যুগ। তাহলে মোগল যুগে আবার কি কি আসছে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এটা তো আমরা সবাই জানি, বাবার হলো আবার জ্বর সারাবে সব ছোটবেলা থেকে জানি, তাই না? তাহলে কি বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ঠিক আছে। একদম পানিপথের প্রথম যুদ্ধ। স্যার এই হুমায়ুন আর আকবরের মাঝখানে কেন গ্যাপ রেখেছেন একটু বলুন। দেখো হুমায়ুন ছিল এমন একজন যে যাকে অ্যাটাক করেছিল কে? যাকে অ্যাটাক করেছিল শেরশাহ সূরি, ঠিক আছে। তার ভয়ে পালিয়ে গিয়ে সে কি করেছিল? তার ভয়ে পালিয়ে গিয়ে সে অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে আবার সে ফিরে এসে তার ছেলেকে অ্যাটাক করে সে আবার সিংহাসন দখল করে। তাই জন্য এখানে একটা মুঘল সাম্রাজ্যের গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এরকম আছে। তারপরে জাহাঙ্গীরের সময় ইংরেজরা ভারতে আসে, ঠিক আছে। ইংরেজরা ভারতে এসে তাদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে 1615 খ্রিস্টাব্দে। এগুলো সব পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে তাহলে মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে এই সময়। ইংরেজদের এবার আগমন ঘটেছে, বেটা ইংরেজরা এসে পড়েছে, ঠিক আছে। তো এবারে দেখো ঔরঙ্গজেব মারা যাচ্ছে 1707 খ্রিস্টাব্দে। এবার যেই ঔরঙ্গজেব মারা গেল, তারপরও সম্রাট ছিল বাহাদুর শাহ, অনেক সম্রাট ছিল, কিন্তু তাদের আর এদের মতো এত দাপাদাপি ছিল না, ঠিক আছে। তাই জন্য ইংরেজরা এবারে শাসন করতে বসে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলো। তাহলে আবার ফিরে যাও প্রথমে, একবার রিক্যাপ করো। প্রথমে আমরা কি পড়েছি? প্যালিওলিথিক বা তোমার পুরানো প্রস্তর যুগ। তারপরে পড়েছি মেসোলিথিক, মানে এবারে মানুষ পশুকে আক্রমণ করবে। তারপরে চ্যালকোলিথিক, এই নিওলিথিক, মানে এবারে মানুষ চাষবাস তার সাথে সাথে শিকারও করবে। তারপরে চ্যালকোলিথিক, এবারে নগর তৈরি করবে, হরপ্পা সভ্যতা। তারপরে আবার তোমরা কি তৈরি করছে? বৈদিক, এবারে তোমার ধর্মচর্চা শুরু হলো। তারপরে এক জায়গায় থাকতে পারছে না, ষোড়শ মহাজনপদ তৈরি হলো 16টা। তার মধ্যে এবারে একটা মহাজনপদ সব থেকে বেশি প্রাইস হয়ে গেল, সেটা হচ্ছে কি মগধ। মগধের মধ্যে তিনটে রাজা, হর্ষঙ্ক, নন্দ, মৌর্য। মৌর্যর পর থেকে চারিদিকে তারা ভারতে ছড়িয়ে গেল, বিভিন্ন রাজারা শাসন করতে লাগলো। তারপরে এই আধুনিক হিন্দু রাজারা, দেশীয় রাজারা শাসন করতো। তারপরে বিদেশ থেকে অ্যাটাক করতে লাগলো মুসলিমরা। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে সিংহাসনে বসলো এবং তার দাসকে বসিয়ে রেখে গেল। আলাউদ্দিন কুতুবউদ্দিন আইবক বসলো এবং দাস বংশের সূচনা করলো এবং তৈরি হলো সুলতানি আমল বা মুসলিম রাজত্ব। মুসলিম রাজত্ব সুলতানি যুগের শেষ হচ্ছে কোথায় দিয়ে? এখানে পাঁচটা বংশ ছিল। দেখো তো শৈল, দাস,
খিলজি, তুগলক, সৈয়দ, লোদি, ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে বাবর আসছে। বাবর এসে মুঘল বংশের সূচনা করছে এবং বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং লাস্টে আমার ঔরঙ্গজেব সেই দিনে মারা যাচ্ছে। এবং জাহাঙ্গীরের সময় থেকে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করা স্টার্ট করছে এবং যেই ঔরঙ্গজেব মারা যাচ্ছে তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম শাসনে বসছে। ক্লিয়ার? দেখো সালটা 1707 ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে বসলো। কি হচ্ছে দেখো পরপর। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকগুলো কাজ করেছিল। কি কি? তারা গভর্নর প্রথমে বাংলা থেকে শুরু করেছে, ঠিক আছে? বাংলায় একজন গভর্নর রেখে দিয়েছিল, সে হচ্ছে রবার্ট ক্লাইভ, মানে যে শুধু বাংলাটাকে ট্যাকল করলো, কারণ তখন তো মেন সেন্টার ছিল বাংলা, তো বাংলাটাকে ট্যাকল করতো সে কিনা রবার্ট ক্লাইভ 1758। তারপরে এলো কে বাংলারই গভর্নর জেনারেল হলো, সে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপরে আবার ভারতের, এবার পুরো ভারতকে ওরা ক্যাপচার করছে, সেই ভারতের গভর্নর জেনারেল হলো উইলিয়াম বেন্টিং 1833। তারপরে হলো কে ভারতের ভাইসরয় তৈরি হলো, ঠিক আছে? তারপরে হলো কংগ্রেস হলো। তার আগে একটা জিনিস হয়েছিল, সিপাহী বিদ্রোহ ছিল 1857 খ্রিস্টাব্দে, কংগ্রেস তৈরি হলো 1885 খ্রিস্টাব্দে। এগুলো ভারতীয়দের দ্বারা হয়েছিল, এইগুলো সেজন্য আলাদা কালিতে করেছে, আর এগুলো ইংরেজরা করেছিল। তারপরে অসহযোগ আন্দোলন করেছিল গান্ধীজি 1920, আইন অমান্য আন্দোলন করেছিল 1930, তারপরে করেছিল ভারত ছাড়ো আন্দোলন। এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো আইএনএম পার্টের মধ্যে পড়ে গেল। এতক্ষণ আমরা হিস্ট্রি পড়েছি, এবার আইএনএম এ চলে গেল। এবার এগুলো তো এমনি এমনি হয়নি, এই সময় এক একটা করে তারা নিয়ম চালু করতে লাগলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, তারা নিয়ম করবে না? কি কি নিয়ম করলো? রেগুলেটিং অ্যাক্ট করলো 1773 খ্রিস্টাব্দে, তারপর চার্টার অ্যাক্ট 1833, তারপরে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে পুরো ভাইসরয় চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবারে পুরো গভর্নমেন্ট শাসন করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর করবে না, পুরো ইংরেজরাই শাসন করবে, রানীর শাসন চলবে। এবার মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, ঠিক আছে? তারপরে হলো ভারত সরকার আইন 1935, তারপরে এলো ভারতের স্বাধীনতা আইন 18 জুলাই 1947। এই সেই সময় ভারতের স্বাধীনতা আইন মঞ্জুর হলো, মানে ভারতকে স্বাধীনতা দেবে এরা, ঠিক আছে? 1947 সালে। তাহলে সেই 1707 থেকে 1947, ঠিক আছে? মানে প্রায় 240 বছর এরা রাজত্ব করে গেছে। তারপরে কি আসছে? তারপরে ভারত তো স্বাধীনতা পেল 15ই আগস্ট 1947 সালে এসে স্বাধীনতা লাভ করলো। এরপরে ভারতের তখন একদম অবস্থা কিরকম জানো? ওই যে ওই গাড়িটা যেরকম দেখলো, ওই রিন্টু যেরকম রাস্তা পার করছিল, ঠিক সেই রকম। তো সেই রকম অবস্থা, কারণ কেউ কাউকে মানছে না। তখন একটা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি হলো, ঠিক আছে? তারা কি তৈরি করলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি? একটা সংবিধান সভা গঠিত হয়েছিল, ঠিক আছে? তারা একটা খসড়া কমিটি তৈরি করলো 7 জন সদস্যকে নিয়ে, বললো তোমরা একটা দেশের জন্য আইনের বই বানাও, সেটা হচ্ছে তোমার কনস্টিটিউশন বা সংবিধান। সেটার কাজ চালু হলো কবে থেকে? 29শে আগস্ট 1947 সাল থেকে চালু হলো। কজন মেম্বার ছিল? 7 জন। এবং ভারতের সংবিধান তৈরি হয়ে গেল এবং সেটাকে গ্রহণ করে নিল কবে? 26শে নভেম্বর 1949, মানে 47 থেকে 49, ঠিক আছে? এরপরে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? 2 বছর 11 মাস 18 দিন। তারপরে এতে 64 লক্ষ টাকা খরচা হয়েছিল এবং ভারতের এই সংবিধান মেনে চলার কাজ স্টার্ট হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল, বা যাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে ধরে নিই, ঠিক আছে? ব্যাস এই সময় থেকে আমাদের এই সংবিধানটা চালু হলো, যাতে এবার আমরা পুরো রুলস মোতাবেক আইন অনুযায়ী মানছি। এবারে বুঝতে পারছো সেই কোথায় কোথায় তোমার আদিম মানুষ, সেখান থেকে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, হরপ্পা, বৈদিক, তারপর ষোড়শ মহাজনপদ, সেখান থেকে মগধ, মগধ থেকে সব সাম্রাজ্য, হর্ষঙ্ক, তারপরে তোমার নন্দ, মৌর্য, তারপরে বিভিন্ন রকম সাম্রাজ্য, তাদের মধ্যে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে বিদেশি আক্রমণ হলো, মোহাম্মদ ঘুরি বসলো, মোহাম্মদ ঘুরির পর তোমার কুতুবুদ্দিন আইবক বসলো, দাস বংশের সূচনা করলো, দেখো তো শৈল, তারপরে লাস্টে লোদিকে হারিয়ে দিয়ে বাবর চলে এলো। বাবরের সময় আবার ওই সব মুঘল সাম্রাজ্য, ঔরঙ্গজেব চলে যাওয়ার পর থেকেই ইংরেজরা শাসন করা চালু করলো। ইংরেজরা বিভিন্ন রকম অ্যাক্ট বানালো, গান্ধীজিরা আক্রমণ করতে লাগলো। গান্ধীজি আক্রমণ করতে করতে আন্দোলন করতে করতে আমাদের দেশ স্বাধীন হলো। তারপরে সেই স্বাধীনতাকে মেনে পুরো দেশটাকে ঠিক মতো রুলস অনুযায়ী চালানোর জন্য খসড়া কমিটি তৈরি হলো 29শে আগস্ট। সেটাকে 26শে নভেম্বর সেটা তারা ড্রাফট প্রকাশ করলো এবং সেই 26শে জানুয়ারি 1950 সাল থেকে সেই অনুযায়ী মেনে চলার কাজ শুরু হলো। এইটা হচ্ছে আমাদের সংবিধানের মেইন কথা। ক্লিয়ার? বলো সংবিধান কি, বইটা কেন তৈরি হয়েছিল এবং কিভাবে হয়েছিল? ক্লিয়ার? এবারে বলো দেখি
আচ্ছা দুটো ডাউট আছে, দাঁড়া তোর পড়া শেষে ডাউট দেখছি, ঠিক আছে। এবারে দেখো আমাদের বিভিন্ন রকম আর্টিকেল আছে, ঠিক আছে। এবার এই আর্টিকেলগুলো আমি তোমাদের অনেক আর্টিকেল আছে, প্রায় 400+ আর্টিকেল আছে, ঠিক আছে। এই আর্টিকেলগুলো মুখস্থ করতে হয়, পরীক্ষায় মুখস্থ করতে হয়। তো পরীক্ষায় আসে তোমাকে দিয়ে দিল আর্টিকেল নম্বর 18, আর্টিকেল নম্বর 14, এই আর্টিকেলগুলো না জানলে তোমাদের পরীক্ষায় পারবে না। তো আর্টিকেলগুলো আমি তোমাদের মজার ছলে কিভাবে পড়াবো তার একটা ছোট্ট নমুনা দেখাই, ঠিক আছে, যাকে আমরা বাংলায় অনুচ্ছেদ বলে থাকি। তোমরা কিন্তু ভাই একটু ইংলিশেই পড়ো, ঠিক আছে, অনুচ্ছেদ বলে থাকি, ওকে। সো আর্টিকেলগুলোর মধ্যে প্রথম আর্টিকেল যেটা আছে, প্রথম আর্টিকেল অনুচ্ছেদ 8, 14, 15, 16, 17, 18। দেখো এটা কি, এটা কি, এটা কিসের ছবি বলো তো? এটা কার ছবি? রিন্টুর ছবি, ঠিক আছে। এটা হচ্ছে রিন্টুর ছোটবেলার হাফ প্যান্ট পরা ছবি, ঠিক আছে। তো রিন্টুর এটা কি? এটা হচ্ছে লেগ। এটা কি? এখানে হচ্ছে রিন্টুর মানে জনন অঙ্গ আছে, যেটাকে আমি সেক্স বলছি। এটা কি? কারোর কোনো অসুবিধা আছে এই নিয়ে? তারপরে এটা কি আসছে? পেট। পেট মানে তোমার স্টোমাক, মানে এটা আমি স্টোমাকই ধরছি, ঠিক আছে, তারপরে বলছি। এটা কি? তোমার হ্যান্ড, হাত। আর এটা কি? তোমার মাথা বা হেড। রিন্টু মাথায় মুকুট পরে আছে ধরে নাও, ঠিক আছে। চলো ক্লিয়ার? এটা রিন্টুর মাথা, হাত, পা, এটা জনন অঙ্গ, এটা হচ্ছে পা। এবারে দেখো কি করে মনে রাখবে। 14 নম্বর আর্টিকেল বলছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আমি পুরো লিখছি না, মোট কথা এর মেন কথা ল মেনে চলতে হবে, সোজা কথা, ঠিক আছে। ইকুয়ালিটি, সবার জন্য ল সমান, ঠিক আছে। তো ল কি দিয়ে আমি রিলেট করছি? লেগ দিয়ে। ল টু লেগ, ঠিক আছে। লকে কি দিয়ে রিলেট করলাম? লেগ দিয়ে। এবারে এসো সেক্স। সেক্স মানে আমার এখানে পয়েন্টে কি বলছে? এখানে পয়েন্টে বলছে রেস, রিলিজিয়ান, কাস্ট, তারপরে বলছে সেক্স অ্যান্ড বার্থ প্লেস। মানে জাতি, ধর্ম, বর্ণ, তোমার সেক্স, তোমার বার্থ প্লেস, সব নির্বিশেষে তোমাকে ফান্ডামেন্টাল রাইটস তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো তার মানে এদের মধ্যে কি আছে? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য আইন সমান। তো এটা হচ্ছে তোমার সেক্স। তারপরে 16 নম্বর আর্টিকেলে কি বলছে? স্টোমাক। স্টোমাক মানে দেখো একটা কথা ভেবে, নিজেদের মধ্যে কথা বলো না, ঠিক আছে। স্টোমাক মানে ভেবে দেখো পেট। মানুষের পেটে কি হয়? খিদে পায়। আর খিদে পাই বলেই মানুষ আজকে এই চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে বা তোমরা পড়ছো। ভেবে দেখো একটা জিনিস, যদি তোমার আজ খিদে না পেতো তুমি কিছুই করতে না, তাই নয় কি? শুধু খিদে পাই বলেই আজ তুমি এত কিছু করছো। যে ফোন তৈরি করছে সেও খিদে পাই বলেই ফোনটা তৈরি করেছে, তার খাবার পয়সার দরকার, তাই নয় কি? তো সেই জন্য তোমার পেট মানে কি? তোমার ইনকাম করতে হবে, মানে তোমার কি দরকার? তোমার একটা চাকরি দরকার, তাই তো, তোমার একটা জব দরকার। তো এখানে কি হচ্ছে? সরকারি চাকরিতে সবার সমান অধিকার আছে, তার মানে চাকরির জন্য সবার সমান অধিকার, ঠিক আছে, জব বা এমপ্লয়মেন্ট, ঠিক আছে। তারপরে আসছে হ্যান্ড। হ্যান্ড মানে মানুষ হাত দিয়ে কি করে? মানুষ হাত দিয়ে টাচ করে, কিন্তু সবাই কি করে? হাত দিয়ে টাচ করে। তাহলে আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে। হেড দিয়ে মাথায় কি করে মানুষ? মাথায় যে রিন্টু কি পরে আছে? মাথায় রিন্টু মুকুট পরে আছে, মানে কেউ কোনো রকম মুকুট পরতে পারবে না, মানে অ্যাবলিশন অফ টাইটেল। সব বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো মানে কেউ কোন রকম টাইটেল নিতে পারবে না। যেমন আগেকার যুগে রাজারা নিত বিক্রমাদিত্য, মহারাজা ধীরাজ, যে যার মতো টাইটেল নিয়ে নিত। কেউ এরকম টাইটেল নিতে পারবে না যদি তাকে সরকারিভাবে না দেওয়া হয় বা তার পড়াশোনার সূত্রে সে না পায়। তাহলে তুমি বলবে স্যার নামের পাশে শুরুতে যে ডাক্তার লেখে, এই যে পড়াশোনার সূত্রে সে পেয়েছে। আর সরকারিভাবে যদি তাকে কিছু দেওয়া হয়, যেমন মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, মেজর নামটা কি করে এলো? তার নামের সে সরকারি সূত্রে তাকে মেজরটা দেওয়া হয়েছে, ঠিক আছে।
তো এই যে টাইটেলগুলো সরকার যদি দেয় বা তুমি পড়াশোনার সূত্রে পাও তাহলে তুমি নিতে পারো, তুমি যেচে যা খুশি টাইটেল নিতে পারো না, তারপরে তুমি অ্যাবলিশন অফ টাইটেল। তবে তোমার আর্টিকেল মুখস্থ, আর্টিকেল 14 লেগ থেকে ল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন, সবার জন্য ল সমান, সেক্স জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ল সমান। তারপরে স্টোমাক মানে খিদে পাবে, জব চাই তোমার, তাহলে সরকারি চাকরি সবার জন্যই প্রয়োজন, মানে সবার জন্যই রয়েছে খোলা। তারপরে হ্যান্ড, হ্যান্ড দিয়ে কি আছে, আনটাচ করতে হয়, সেজন্য অস্পৃশ্যতা দূরীকরণ। হেড মানে মাথায় মুকুট ধারণ করবে না, অ্যাবলিশন অফ টাইটেল। ব্যাস, আর্টিকেল 14 থেকে 18 আমার পুরো মুখস্থ। এরকম সব আমরা আস্তে আস্তে পড়বো। ক্লিয়ার? ক্লিয়ার? আর যদি তোটাকে এটা 400টা আর্টিকেল যদি তোকে এমনি বলি রিন্টু, তুই এটা আরো কঠিন, ঠিক আছে? কোনটা কত নম্বর বোঝার সময় সব হ্যাঁ হ্যাঁ করে বুঝবি, মাঝখানে তোকে জিজ্ঞেস করবো বল তো রিন্টু 298 নম্বর বল, তখন তুই হ্যাঁ হ্যাঁ স্যার 298, পরের দিন পড়ে এসে বলবো স্যার, ঠিক আছে? তখন বলতে পারবি না, ঠিক আছে? এটা দেয়া থাকলে তুই কি করবি, 14 থেকে 18 এই মানুষটা মনে হয় 14 মানে নিচ থেকে উঠছে, আমার পা, লেগ থেকে ল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন। 18 মানে মাথা, একদম উপরেরটা বলেছে মাথা, মানে অ্যাবলিশন অফ টাইটেল, মাথায় মুকুট পরবে না, ঠিক আছে? চলো নেক্সট, এবারে আসি কিছু জিকে নিয়ে। বলো, জিএস এ তোমাদের যে পলিটি সাবজেক্টটা পড়ালাম তার মধ্যে কোনো কঠিন কিছু লাগলো, মানে তোমাদের বুঝতে কেমন লাগলো বলো? চলো, তো তোমাদের কনস্টিটিউশন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক আছে? হিস্ট্রি থেকে শুরু করে একদম কিভাবে কনস্টিটিউশনটা এলো এবং আর্টিকেলগুলো আমরা কিভাবে পড়বো সেটা আমরা সম্পর্কে একটা বিশ্বাস করো আমি জীবনে এত জায়গায় পড়েছি কিন্তু এইরকম ভাবে কোথাও এত কিছু রিলেট করিয়ে এত কিছু ছন্দ দিয়ে পড়াইনি, তুমি যে কোনো জায়গায় পড়ে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আমি তোমায় কথা দিচ্ছি পড়াবে, ঠিক আছে? আর যার কাছ থেকে আমি এগুলো শিখেছি তিনি বর্তমানে পড়ান না, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? চলে যাই, এবারে আমরা দেখব জিকের মধ্যে কিছু জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, ঠিক আছে? ফার্স্ট ইন ইন্ডিয়া মেন অ্যান্ড উইমেন মানে প্রথম ভারতীয় মহিলা এবং পুরুষ কারা কে কি জিতেছিলেন, ঠিক আছে? এবারে আমরা কি কি পড়ছি, প্রথম ভারতীয় মহিলা পুরুষ কারা কে কি পেয়েছিলেন। নোবেল পুরস্কার মেন, প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন জানো কেউ? ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লরেট, কে প্রথম নোবেল পেয়েছিলেন? ইয়েস, একদম ঠিক, আমাদের রবীন্দ্রনাথ টেগর। চলো এটা তোমরা খাতায় লিখে নাও পরপর, এর বাইরে আর আসবে না, ঠিক আছে? রবীন্দ্রনাথ টেগর হলো। তারপরে কি বলছে, প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? সবাই আমরা RRR সিনেমা দেখেছি, কেউ জানো এটা কি হবে? এটা হচ্ছে স্ক্রিনশট, সাজবেন স্ক্রিনশটই থেকে যাবে, ঠিক আছে? চেয়ার লেখা হবে না, দেখো RRR, ওকে? আর দিয়ে, প্রথম আর দিয়ে হচ্ছে রাধা কৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্বিতীয় আর দিয়ে কে জানো? দ্বিতীয় আর দিয়ে হচ্ছে সিভি রমন, সিভি রমন। তৃতীয় আর দিয়ে কে জানো? তৃতীয় আর দিয়ে হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? তাহলে কি কি, RRR মানে রাধাকৃষ্ণন, রমন আর রাজা গোপালাচারী, ঠিক আছে? রিন্টুর আর নয়। চল, এরপরে আসছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, বা যেটাকে এখন আমরা চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটা এখন চেঞ্জ করে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ছিল, সেটা এখন মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? বলো ইন্দ্রনীল। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিলেন জানো? বিশ্বনাথন আনন্দ। ইনি কোন খেলার সাথে যুক্ত কে বলতে পারে ফার্স্ট দেখি? হ্যাঁ একদম নোটস করে নাও, যারা পড়বে সবাই নোটস করো, নাহলে ভুলে যাবে, সবারই দরকার এগুলি, ঠিক আছে? দেখো আজ তোমার হয়তো এটা আনন্দ লাগছে, ঠিক আছে? বাট বিশ্বাস করো
ডেস্টিনি এটাই, তোমাকে না জানলে সারা জীবন পস্তাতে হবে, সে তুমি পড়ো আর ছাই নাই পড়ো, ঠিক আছে। আর আমি যেটা পড়াবো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বেস্টটা পড়াবো, ঠিক আছে। ইনি হকি খেলোয়াড় ছিলেন, কিন্তু যে কোনো খেলার ক্ষেত্রে বেস্ট খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়, বিশ্বনাথন মানে খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। তো বিশ্বনাথন আনন্দকে দেওয়া হয়েছিল, ইনি ছিলেন দাবারু, ভারতের ইন্ডিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে, ইন্ডিয়ান প্রথম গ্র্যান্ড মাস্টার বা দাবা খেলা, ইনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। আর যদি বলে ভারতের প্রথম দাবার গ্র্যান্ড মাস্টারকে, সেই সেম নাম, তাহলে বিশ্বনাথন আনন্দ, যিনি প্রথম ধ্যানচাঁদ বা রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন, তিনি পেয়েছিলেন দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার অ্যাওয়ার্ড। ওকে, তারপরে হচ্ছে ভারতের প্রথম লোকসভার স্পিকার কি? লোকসভা মানে আমাদের যে আইনসভা আছে ভারতে, তার অনেকগুলো কক্ষ আছে, লোকসভা, রাজ্যসভা, আর তার উপরে বসে আছে আমাদের রাষ্ট্রপতি। সেই লোকসভার প্রথম স্পিকার ছিল, মানে যিনি তোমার দেশ স্বাধীনের পর হয়েছিলেন, তার নাম হচ্ছে গণেশ ভেঙ্কটেশ মাভালঙ্কার, আমরা শর্টে তাকে নাম জানি জি.ভি. মাভালঙ্কার নামে। কি নাম? জি.ভি. মাভালঙ্কার। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, কেউ জানো? কেন তার বাবা রেখেছিল তাই জন্য? মৌলানা আবুল কালাম আজাদ। কে ছিল? আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। চলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা তো সবাই জানে, রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা জেনে জেনে তার তো মহাবিপদ, জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মুখ্য বিচারপতি, যাকে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে থাকি, কি বলে থাকি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা কে জানো কেউ? এটা হচ্ছে হীরালাল জে কানাইয়া, বা যাকে এইচ জে কানাইয়া বলা হয়। দেখো, এখন লিখে নাও, একটু পরে সব দেখে নিজেই বলতে পারছো, এক্ষুনি দেখ বলতে পারবে নিজেই। এখন বলছি লিখে নাও, যেটা বলছি শুধু ফলো করো। ভারতের কোন ভারতীয় পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করেছেন? ইংলিশ চ্যানেলটা কি কেউ জানো? ইংলিশ চ্যানেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা জায়গায় সরু চ্যানেলের মাধ্যমে গেছে, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। সেটা পার করেছিলেন কে? ইয়েস, একদম ঠিক, মিহির সেন। এগুলো সব পরীক্ষায় এসেছে কোনো না কোনো সালে, ঠিক আছে। ভারতের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট অফিসার বা আইসিএস অফিসার কে? কেউ জানো? কেউ জানো? সব আগে থেকে গুগল করছে নাকি? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর বা এসএন টেগর। দেখবে কলকাতাতে একটা এনার নামে ইনস্টিটিউট আছে, যেখানে ইউপিএসসি পড়ানো হয় সরকারি থেকে, ঠিক আছে। কোন ভারতীয় প্রথম মাউন্ট এভারেস্টে চড়েছিলেন পুরুষ, ঠিক আছে, উইদাউট অক্সিজেন সিলিন্ডার? কে জানো মাউন্ট এভারেস্টে চড়েছিলেন? চলো বলে দিচ্ছি, শেরপা ফু দর্জি। শেরপা হচ্ছে যে টাইটেল দেওয়া হয়, সেই শেরপা ফু দর্জি। আর প্রথম কোন ভারতীয় মহাকাশে পাড়ি দিয়েছিলেন? ইনি হচ্ছে সেই বিখ্যাত কথা, যাকে একজন কেউ রাকেশ রোশন বলে দিয়েছিল, সে হচ্ছে রাকেশ শর্মা, ঠিক আছে, রাকেশ শর্মা। আর রাকেশ রোশন হচ্ছে তোমাদের প্রিয় ঋত্বিক রোশনের বাবা, ঠিক আছে, তাকে কেউ মহাকাশে পাঠিয়ে দিয়েছিল। চলো, নীল আর্মস্ট্রং ভারতের কবে হলো ভাই? ওকে, সব আসবে দেখো। চলো নেক্সট দেখো, নেক্সট দাঁড়াও, এখনো পুরুষ শেষ হয়নি, এইটুকু হলে পুরুষ শেষ হবে। দাঁড়াও, ভারতের প্রথম বিজ্ঞানী যে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সিভি রমন, পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ। মেডিকেল সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন কে? হরগোবিন্দ খুরানা, হরগোবিন্দ খুরানা।
তারপরে ভারতীয় নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে, ইনাকে সবাই চেনে, অমর্ত্য সেন, বাঙালি, ইকোনমিক্স বা অর্থনীতিবিদ ছিলেন এনার, ইনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। প্রথম অস্কার অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয় বলতো, কেউ জানো? বলে দেবো রে ভাই, দেবো, যেটা দিচ্ছি সেটা তো সিনেমার ক্ষেত্রে দেওয়া, একদম ঠিক না, সত্যজিৎ রে পাইনি, প্রথম পেয়েছিলেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম হোম মিনিস্টার, যাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী নামে চিনি, বর্তমানে যিনি কে আছেন এখন, অমিত শাহ, ঠিক আছে। যে ভারতের প্রথম হোম মিনিস্টার ছিলেন, যাকে আমরা সবাই কি নামে জানি, লৌহ মানব, বল্লভ ভাই প্যাটেল, সর্দার বল্লভ ভাই প্যাটেল। তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে হেল্প করার জন্য যিনি আছেন, তিনিও প্রথম ছিলেন বল্লভ ভাই প্যাটেল, ঠিক আছে। ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। ভারতের রিজার্ভ ব্যাংক আছে, যেখান থেকে আমাদের সব ব্যাংকের যে নিয়ামক সংস্থা, সেই রিজার্ভ ব্যাংকের গভর্নর, প্রথম গভর্নর কে ছিলেন? ও ভারতীয় বলেছে, ঠিক আছে, তখন হবে সি.ডি. দেশমুখ। আর যদি ভারতীয় না হয় তাহলে হবে অসবর্ন স্মিথ, সেটা হচ্ছে বিদেশি, ওকে। ভারতীয় বলেছে যেহেতু আমরা সি.ডি. দেশমুখকে জানবো। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? মানে যে আমার ইলেকশন কমিশনার, যাকে আমরা বাংলায় বলে থাকি, এই যে ইলেকশন গুলো, মানে আমাদের যে ভোট গুলো হয়, তাকে যিনি হেড করেন, কন্ডাক্ট করেন, সেটা হচ্ছে কে ছিলেন প্রথমে? সুকুমার সেন। দেখবে বর্তমানে একটা ইলেকশন হবে, সেটা হচ্ছে লোকসভা, ঠিক আছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী ঠিক হবে। তার কিছুদিন পর দেখবে আবার একটা ভোট হবে, সেটা হবে বিধানসভা, যার মাধ্যমে তোমার মুখ্যমন্ত্রী ঠিক হবে। তার কিছুদিন পরে আবার দেখবে একটা ভোট হবে, সেটা হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা, ঠিক আছে, যার মাধ্যমে তোমার পাড়ার কাউন্সিলর তো ঠিক হবে, তার সাথে সাথে তোমার পৌরসভার যে হেড, সেটাও ঠিক হবে, ঠিক আছে। এই তিনটে ভোট আমরা দিয়ে থাকি। চলো, নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী যিনি প্রথম পদত্যাগ করেছিলেন, মানে প্রধানমন্ত্রী পদে এসে আবার পদত্যাগ করেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই, এগুলো এখন নাম শুনতে কষ্ট হচ্ছে, কিন্তু পরে জানতে পারলে সব মনে থাকবে। দেখো, টেস্ট ম্যাচের ক্যাপ্টেন, ভারত যে টেস্ট ক্রিকেট খেলে তার ক্যাপ্টেন কে ছিল প্রথম? সি.কে. নাইডু। ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিল সি.কে. নাইডু। আর ওডিআই ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিল? অজিত ওয়াদেকার। আর ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল, তার ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে। চলো, লেখা কমপ্লিট, এবারে দেখো মুখস্থের পালা, মানে মনে রাখার পালা। কিভাবে হবে? তাহলে এখন আমরা মেন পড়ছি। দেখো, নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি। ভারতরত্ন RRR রাধাকৃষ্ণন, সি.ভি. রমন, গোপালাচারী, রাজা গোপালাচারী। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড বিশ্বনাথন আনন্দ, গ্র্যান্ড মাস্টারও বিশ্বনাথন আনন্দ। আমার সাথে সাথে বলতে থাকো, ধ্যানচাঁদ বিশ্বনাথন, প্রথম দাবার গ্র্যান্ড মাস্টারও বিশ্বনাথন আনন্দ। লোকসভার স্পিকার মাভালঙ্কার, লোকসভার মাভালঙ্কার। এটা কিভাবে মনে রাখবে? দেখো, লোকজীবী, আমরা একটা কথা বলেছিলাম, লোকজীবী, আমরা কোথাও কোথাও শুনেছি লোকজীবী। এই লোকসভা থেকে লোক, এই জিবি থেকে এই জিভি, ঠিক আছে, জিভি মাভালঙ্কার। শিক্ষামন্ত্রী কে ছিল? আবুল কালাম আজাদ, এটা আমরা সবাই জানি। আমার শিক্ষা দিয়ে আজাদ করে দিয়েছিলেন আমাদের, এরকম ভাবে মনে রাখবে। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, আমরা জানি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, জানি। মুখ্য বিচারপতি, এটা আমরা জানি না, হীরালাল জে কানাইয়া, ঠিক আছে, মানে হীরালাল জে কানাইয়া, এটা মনে রাখতে হবে। তাহলে মুখ্য বিচারপতি এইচ.জে. কানাইয়া, মুখ্য বিচারপতি এইচ.জে. কানাইয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এইচ.জে. কানাইয়া, ঠিক আছে। প্রথম ইংলিশ চ্যানেল পার করেন মিহির সেন। আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ টেগর।
আর ক্লাইম্ব মাউন্ট এভারেস্টে উঠেছিল শেরপা ফুদর্জি, মহাকাশে পাড়ি দিয়েছিল রাকেশ শর্মা। আরেকবার নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতরত্ন RRR, ঠিক আছে, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড বিশ্বনাথন আনন্দ, দাবার গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ, লোকসভার স্পিকার জিবি মালালঙ্কার, শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রধানমন্ত্রী নেহেরু, বিচারপতি কানাইয়া, ইংলিশ চ্যানেল মিহির সেন, ICS অফিসার সত্যেন্দ্রনাথ টেগর, মাউন্ট এভারেস্টে উঠেছিলেন শেরপা ফুদর্জি, মহাকাশে পাড়ি দিয়েছিল রাকেশ শর্মা। মুখস্থ হয়ে গেছে? চলো বলো। হবে হবে হবে। চলো এরপরে দেখো, নোবেল প্রাইজ পেয়েছিল ফিজিক্সে মানে পদার্থবিদ্যায়, রমন এফেক্ট আমরা পড়েছি, তাই জন্য রমন, সিভি রমন, ঠিক আছে। তারপরে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল মেডিকেল সায়েন্সে মানে বায়োলজিক্যাল সায়েন্সে, হরগোবিন্দ খুরানা, আমরা জানি খুরানা আছে, ঠিক আছে। দেখবে খুরানার একটা তোমরা জিনিস পাবে বায়োলজিতে পড়ে। তারপরে নোবেল পুরস্কার পেয়েছিল ইকোনমিক্সে বা অর্থনীতিতে অমর্ত্য সেন, ঠিক আছে। অস্কার অ্যাওয়ার্ড ভানু আথাইয়া, তাহলে অমর্ত্য সেন অর্থনীতিতে, মেডিকেলে খুরানা বা ফিজিক্সে রমন, ঠিক আছে। আর অস্কার ভানু হোম মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার আমরা জানি আমাদের লৌহ মানব বল্লভভাই প্যাটেল বা যাকে বিসমার্ক বলা হয়, একদম ঠিক। ভাইস প্রেসিডেন্ট কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। গভর্নর ছিল সিডি দেশমুখ। নির্বাচন কমিশনার সুকুমার সেন। পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে প্রথম মোরারজি দেশাই। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন CK নাইডু, আর ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন ফার্স্ট অজিত ওয়াদেকর। আরেকবার পড়ো আমার সাথে। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সে রহমান এফেক্ট। নোবেল পুরস্কার মেডিকেল সায়েন্স হরগোবিন্দ খুরানা। নোবেল পুরস্কার ইকোনমিক্সে অমর্ত্য সেন। অস্কার অ্যাওয়ার্ড ভানু আথাইয়া। হোম মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার বল্লভভাই প্যাটেল। ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? রাধাকৃষ্ণন। গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের সিডি দেশমুখ। নির্বাচন কমিশনার সুকুমার সেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশনার সুকুমার সেন। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিল কে? মোরারজি দেশাই। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন CK নাইডু। ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন অজিত ওয়াদেকর। পুরো তোমার মুখস্থ হয়ে যাবে, আমি তোমাকে জিজ্ঞেস করলেই বলতে পারবো। বলো ফার্স্ট প্রথম যে ইংলিশ চ্যানেল পার করেছিল, প্রথম পুরুষ যে ইংলিশ চ্যানেল পার করেছিল, প্রথম ভারতীয় পুরুষ, একদম কারেক্ট, মিহির সেন। প্রথম অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল, প্রথম কোন ভারতীয় পুরুষ অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল? অস্কার বলছি, ইয়েস কারেক্ট স্নেহা, কাজল, ভানু আথাইয়া, ঠিক আছে, ভানু আথাইয়া, একদম ঠিক। ওকে, তারপরে নোবেল প্রাইজ পেয়েছিল ফিজিক্সে নোবেল প্রাইজ, নোবেল, ইয়েস সিভি রমন, একদম ঠিক। চলো বায়োলজিক্যাল সায়েন্সে বা মেডিকেল সায়েন্সে নোবেল, ইয়েস হরগোবিন্দ খুরানা। এই তো হয়ে গেল। চলো এবারে আসছো ফিমেল, ঠিক আছে। তাহলে দেখো মেলেতে তুমি নোবেল পুরস্কার কাকে দিয়েছো? প্রথম দিয়েছো তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে। এখানে কাকে দেবে? মাদার টেরেসা। দিয়ে দাও মাদার টেরেসাকে, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার হয়ে গেল এই পড়াটাই। কাল একবার সকালে আধ ঘন্টার জন্য পড়বে, পুরো চলের মতো হয়ে যাবে। দেখে নাও, আবার রিভিশন করো। দেখো তুমি যেটা আমি পড়িয়েছি হিস্ট্রি, সেটা তুমি এখন নিজে গড়গড় করে বলতে পারবে, ঠিক আছে। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, হরপ্পা, তারপরে আছে বেদিক, তারপরে ষোড়শ মহাজনপদ, তারপরে তোমার হর্ষঙ্ক, নন্দ, মৌর্যর পর এলো তোমার ওই হিন্দু রাজাদের সবাইকে সরিয়ে দিয়ে এলো তোমার এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে বসলো কে? আমাদের মোহাম্মদ ঘুরি এসে তুলে দিয়ে কুতুবউদ্দিন আইবককে বসালো। তারপর দাস, খলজি, তুগলক, লোদি ইত্যাদি বংশ এলো। লোদি বংশের ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে বাবর বসলো। মোগল বংশের সূচনা হলো, মরে গেল ঔরঙ্গজেব। ইংরেজরা শাসন শুরু করলো। ইংরেজরা বিভিন্ন রকম গভর্নর জেনারেল, বাংলার গভর্নর, পুরো ইন্ডিয়ার গভর্নর করলো। লাস্টে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে তোমার ভারত ছাড়ো আন্দোলন হলো। এবং 1947 সালের 18ই আগস্ট তারা একটা ইয়ে করলো, তারা
18 জুন তারা বললো, 18 জুলাই বললো যে তোমাদের একটা ভারত স্বাধীন অ্যাক্ট তৈরি করতে হবে। সেই অ্যাক্টের এগেনস্টে তারা 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। তারপর বললো একটা রুলস দরকার, তার জন্য 29শে আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি তৈরি হলো, খসড়া কমিটি। খসড়া কমিটির 7 জন মেম্বার ছিল, তারা 2 বছর 11 মাস 18 দিন ধরে 864 লক্ষ টাকা খরচা করে আমাদের সংবিধান এনে দিল। সেটা অ্যাডপ্ট করা হলো 26শে নভেম্বর 1950 সালে, 1949 সালে, এবং 26শে জানুয়ারি 1950 সালে সেই মোতাবেক কাজ চালালো। আমাদের সংবিধান আমাদের হাতে চলে। আদিম মানুষ থেকে সংবিধান তোমার হাতে, পুরো একটা লিস্ট মাথায় মুখস্থ। আমি এই কথাটা তোমাদের ক্লাস 10-এ যখন থেকে এসেছি বলেছি হিস্ট্রির টাইম লাইন বানাও, এটা হচ্ছে সেই টাইম লাইন, ঠিক আছে? এর মধ্যে এবার যেটা পড়বো সেটা খালি ঢুকিয়ে দেবে, ঠিক আছে? এইটা মাথায় না থাকলে তোমার হিস্ট্রি কখনো মাথায় ঢুকবে না। কোথায় কেন পড়ছো, কে বাবর, কোথায় তুমি ইব্রাহিম লোদি, কি করে বুঝবে, ঠিক আছে? চলো এরপরে কি দেখলাম, নোবেল পুরস্কার, সব পুরস্কারগুলো দেখলাম। নোবেল পুরস্কার মেল ফিমেল মেল পেয়েছিল ওদিকে কে বলো? প্রথম নোবেল পুরস্কার ছেলেদের পেয়েছিল কে? পুরুষ ফার্স্ট, ইয়েস, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে পেলেন কে? মাদার টেরেসা। ওকে, এবারে দেখো অশোক চক্র, মানে তোমার বীর যারা হয়, ঠিক আছে, যারা তোমার বিভিন্ন সেনাবাহিনী ক্ষেত্রে বলো, বিভিন্ন বীরত্বের কাজ করে থাকে, তাদের অশোক চক্র দেওয়া হয়, ঠিক আছে? এরকম প্রথম অশোক চক্র দেওয়া হয়েছিল মহিলাকে, সেটা হচ্ছে নীরজা ভানট। তোমরা নীরজা বলে একটা সিনেমা আছে, ঠিক আছে, সোনাম কাপুরের একটা সিনেমা দেখতে পারো, নীরজা ভানট। উনি একজন কেবিন ক্রিউ ছিলেন, কিন্তু সেখানে পাকিস্তানি অ্যাটাক করেছিল টেররিস্টরা, সেই মানে হাইজ্যাক করে নিয়েছিল বিমানটাকে। সেই বিমানটার সমস্ত মানুষকে বাঁচিয়েছিলেন, কিন্তু নিজে লাস্টে মারা গিয়েছিলেন, নিজের জীবন দিয়ে দিয়েছিলেন পুরো বিমানের মানুষের জন্য। সেই জন্য তাকে বীর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, অশোক চক্র পুরস্কার দেওয়া হয়েছিল বীরত্বের জন্য, ঠিক আছে? প্রথম ভারতীয় মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড, এটা কিন্তু মনে রাখবে, গুলিয়ে যায়। মিস ইউনিভার্স মানে, ইউনিভার্স মানে হচ্ছে পুরো সৌরজগৎ। তার কে মিস ইউনিভার্স হয়েছিলেন? পুরো সৌরজগতের মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন, ঠিক আছে? কে হয়েছিলেন? সুস্মিতা সেন। আর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন কে? রীতা ফেরিয়া। কে হয়েছিলেন? রীতা ফেরিয়া, রীতা ফেরিয়া, ঠিক আছে? তাহলে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড এই দুটো মনে রাখবে প্রথম। তাহলে ওদিকে দেখো প্রথম লোকসভার স্পিকার কে বলেছি? লোকজীবী, জিবি থেকে গণেশ ভেঙ্গার, জিবি মাভালঙ্কার বলেছিলাম। এখানে প্রথম লোকসভার স্পিকার কে জানো? মীরা কুমার, মীরা কুমার, ঠিক আছে? কে? মীরা কুমার। আর প্রথম দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে কিছুর জন্য দেওয়া হয়? এটাও সিনেমার জন্য দেওয়া হয়। কে পেয়েছিলেন? দেবিকা রানী। কে পেয়েছিল? দেবিকা রানী। ওকে, প্রথম মহিলা রাষ্ট্রপতি সবাই জানো তোমরা, ঠিক আছে? বলতে পারবে কে প্রথম মহিলা রাষ্ট্রপতি? প্রতিভা পাটিল, ঠিক আছে? হ্যাঁ একদম, সিনেমার জন্য দেওয়া হয়, চলচ্চিত্রের জন্য দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে প্রথম মহিলা পেয়েছিল দেবিকা রানী। রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। আর প্রধানমন্ত্রী বললে হবে ইন্দিরা গান্ধী, একদম ঠিক। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। তারপর থেকে আজ পর্যন্ত কিন্তু কেউ মহিলা বসেনি প্রধানমন্ত্রীর সিটে। ওকে, প্রথম মুখ্য বিচারপতি, তাহলে প্রথম যদি রাষ্ট্রপতি এমনি ধরা হয় তখন কে বলেছিল পুরুষদের ক্ষেত্রে? ফার্স্ট, রিভাইজ করো, যত রিভাইজ করো তত মনে থাকবে। কাকে বলা হয়েছিল প্রথম রাষ্ট্রপতি? ভারতের প্রথম রাষ্ট্রপতি, ইয়েস, রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রধানমন্ত্রী, পুরুষদের প্রথম প্রধানমন্ত্রী, আচ্ছা এরপর তাবাসসুম বসবে, ভালো তো। আমরা সবাই কত ফেসিলিটি পাবো তাবাসসুম যদি রাষ্ট্রপতি হয়, এই প্রধানমন্ত্রী হয়। ইয়েস, জওয়াহরলাল নেহরু। হয়ে গেল। ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন ওদিকে? চিফ জাস্টিস। দেখবে বিচারকের আসনে যিনি বসেন, না না না, দেখো একটা কথা ট্রিক শিখিয়ে দিই, দেখো সব ট্রিক সব জায়গায় বলা হয়নি তখন। দেখো এই যে বিচারপতির জায়গায় কানাইয়া, কানাইয়া থেকে কি আসছে? কানা কানা একটা ভাব আসছে। আর দেখবে যখনই কোনো সিনেমাতে দেখো যে বিচার সভা বসেছে, মানে কোর্টে বিচার হচ্ছে, সেখানে দেখবে বলে না আইনের চোখ অন্ধ, বা একটা মূর্তি আছে যে এরকম দাঁড়িপাল্লা ধরে আছে তার চোখ বন্ধ, তাই নয় কি? বিচারপতির চোখ কানা। সেই থেকে প্রথম মুখ্য বিচারপতি ছিল যে সে কানা, এই যে কানাইয়া, ঠিক আছে?
এবার মনে থাকবে তো? আইনের চোখ অন্ধ, ঠিক আছে? আইন কাউকে দেখে না, নিরপেক্ষভাবে বিচার করে, ঠিক আছে? এবারে এ হচ্ছে কে ছিল, এরা ছিল ফাতিমা বিবি। কে ছিল? ফাতিমা বিবি, মীরা সাহেব ফাতিমা বিবি, ঠিক আছে? তাহলে প্রথম মুখ্য বিচারপতি ওদিকে ছিল এইচ জে কানাইয়া, হীরালাল জে কানাইয়া, এখানে মহিলাদের হলো ফাতিমা বিবি। আর ওখানে ইংলিশ চ্যানেল পার কে করেছিল প্রথম পুরুষ? ফার্স্ট বলো। পুরুষ, পুরুষ জিজ্ঞেস করেছি, ইয়েস, মিহির সেন। আর এখানে হবে আরতি সাহা, একদম ঠিক, আরতি সাহা, আরতি সাহা, ওকে, ইয়েস। আইপিএস অফিসার, ওখানে আমরা আইসিএস অফিসার পড়েছি, ঠিক আছে? প্রথম আইসিএস অফিসার কে হয়েছিলেন আমরা পড়েছি, দেখো এক্ষুনি পারবে তোমরা, ইয়েস, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর এখানে আইপিএস অফিসার কে, এনাকে সবাই চেনো, কি নাম জানো? কিরণ বেদি। এনাকে সবাই কেরেন বেদি নামে জানে, জানো কেন? যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই সময় উনি প্রধানমন্ত্রীর গাড়ি ক্রেনে করে তুলে নিয়ে গেছিলেন, মানে প্রধানমন্ত্রীর গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, ভাবো, একজন আইপিএস অফিসার হয়ে, ঠিক আছে? কত সাহস! সেই জন্য ওকে কেরেন বেদি বলা হচ্ছিল। সেই সময় ইন্দিরা গান্ধী ওনাকে মানে একটু মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলেন কেরেন বেদি, ঠিক আছে? আর এখনকার সেই আইপিএস অফিসারের সেই পাওয়ার থোড়ি না আছে, বা সাহস, ঠিক আছে? তাহলে কিরণ বেদি কে বলে? কেরেন বেদি, ঠিক আছে? কিরণ বেদি। তাহলে ইন্দিরা গান্ধীর সাথে রিলেট করতে পারবে। প্রথম ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে চড়েছিলেন কে বলো? ওদিকে প্রথম কার কথা বলা হয়েছিল ফার্স্ট? ছেলেদের, পুরুষদের প্রথম কে মাউন্ট এভারেস্ট চড়েছিলেন? শেরপা, ফার্স্ট ফার্স্ট শেরপা ফু দর্জি, ইয়েস, শেরপা ফু দর্জি, দর্জি নামটা মনে রাখবে, ঠিক আছে? শেরপা ফু দর্জি। আর এখানে কে করেছিল? এখানে করেছিল বাচেন্দ্রী পল। পারলে পাশাপাশি লিখে নিও, ঠিক আছে? বাচেন্দ্রী পল, ওকে। ছেলেদের করেছিল শেরপা ফু দর্জি, মেয়েদের করেছিল বাচেন্দ্রী পল। প্রথম মহাকাশে ওখানে পাড়ি দিয়েছিলেন কে? ওখানে প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন ছেলেদের রাকেশ, রাকেশ শর্মা, রোশন নয় কিন্তু, রাকেশ শর্মা। আর এখানে প্রথম হবে কল্পনা চাওলা। পীযূষ চাওলার কেউ নয়, ঠিক আছে? কল্পনা চাওলা। চলো, হ্যাঁ, লাইকা ছিল কুকুর। চলো, ফার্স্ট ওমেন টু উইন অলিম্পিক মেডেল, প্রথম মহিলা যিনি অলিম্পিক মেডেল জিতেছিলেন, কে জানো? না রে ভাই, এটা হচ্ছে কারনাম মালেশ্বরী। কারনাম মালেশ্বরী, ইনি ওয়েট লিফটিং করতেন, ঠিক আছে? বা ভারোত্তোলক তুলে ইনি ব্রোঞ্জ পেয়েছিলেন প্রথম। কি পেয়েছিল? ব্রোঞ্জ। চলো, এবারে মহিলাদেরটা মুখস্থ করে নিই, ব্যাস হয়ে যাবে। কি কি? নোবেল পুরস্কার প্রথম ছেলেদের পেয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মহিলাদের প্রথম পেল মাদার টেরেজা। অশোক চক্র ছেলেদের কেউ নয়, ওমেনদের হচ্ছে নির্জা ভানট, ঠিক আছে? মিস ইউনিভার্স সুস্মিতা সেন, মিস ওয়ার্ল্ড রীতা ফেডিয়া। লোকসভার স্পিকার ওখানে ছিল জিভি মাভালঙ্কর, এখানে হচ্ছে মীরা সাহেব, মীরা কুমার। আর দাদা সাহেব ফালকে হচ্ছে দেবিকা রানী, দাদা সাহেব ফালকে কে? দেবিকা রানী, দাদা সাহেব ফালকে দেবিকা রানী। রাষ্ট্রপতি ওখানে ছিল রাজেন্দ্র প্রসাদ, এখানে প্রতিভা পাটিল। প্রধানমন্ত্রী ওখানে ছিলেন আমাদের জওহরলাল নেহরু, এখানে হচ্ছেন ইন্দিরা গান্ধী। মুখ্য বিচারপতি ওখানে ছিল কানাইয়া, এইচ জে কানাইয়া, এখানে হচ্ছে ফাতিমা বিবি। প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন ওখানে মিহির সেন, এখানে হচ্ছে আরতি সাহা। প্রথম আইসিএস অফিসার ওখানে ছিলেন কে? আইসিএস অফিসার হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, এখানে আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি। ক্লাইম মাউন্ট এভারেস্ট ওখানে ছিল তোমার শেরপা ফু দর্জি, এখানে হচ্ছে বাচেন্দ্রী পল। প্রথম মহাকাশে গিয়েছিলেন ওখানে হচ্ছে তোমার রাকেশ শর্মা, এখানে হচ্ছে কল্পনা চাওলা। অলিম্পিকে পদক জিতেছেন প্রথম কারনাম মালেশ্বরী। ক্লিয়ার? আরেকবার পড়ো। নোবেল পুরস্কার মাদার টেরেসা, অশোক চক্র নির্জা ভানট, মিস ইউনিভার্স সুস্মিতা সেন, মিস ওয়ার্ল্ড রীতা ফেডিয়া, লোকসভা স্পিকার মীরা কুমার, দাদা সাহেব ফালকে দেবিকা রানী, দেবিকা রানী, দাদা সাহেব দেবিকা, দাদা দেবী, দাদা দেবী, এরম ভাবে মনে রাখবো। রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মুখ্য বিচারপতি ফাতিমা বিবি, ফাতিমা বিবি এবার ফতোয়া জারি করে, এরকম ভাবে বিচার করতো ফতোয়া দিয়ে, ফাতিমা বিবি। তারপরে ইংলিশ চ্যানেল আরতি সাহা, ইংলিশ চ্যানেল আরতি সাহা, আইপিএস অফিসার কিরণ বেদি, ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট বাচেন্দ্রী পল, মহাকাশে পাড়ি দিয়েছিল কল্পনা চাওলা, প্রথম অলিম্পিকে মেডেল ব্রোঞ্জ পেয়েছিল কার্নাম মালেশ্বরী। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবারে এইটুকু পড়বো শুধু ওয়ার্ল্ডের ওভারঅল ছেলে মেয়ে সব মিলিয়ে, ঠিক আছে? এইটুকু পড়েই আজকের মতো মুলতুবি। প্রথম পুরুষ যিনি চাঁদে পা রাখেন, এই যে কে একজন বলছিলেন স্যার আমস্ট্রং কোথায় গেল, এই যে তোমার নীল আমস্ট্রং, ঠিক আছে? প্রথম পুরুষ যিনি চাঁদে পা রাখেন নীল আমস্ট্রং, ঠিক আছে? এবারে প্রথম পুরুষ যিনি মহাকাশে যান, কে বলতে পারে? কে বলতে পারে? ইউরি গ্যাগারিন। ওকে, আরে ভাই রাকেশ শর্মা তো ইয়েতে রে, ভারতীয়। এবারে ওভারঅল বলেছে ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ইউরি গ্যাগারিন। ওকে, ক্লিয়ার? ইউরি গ্যাগারিন। তারপর হচ্ছে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে, আচ্ছা প্রথম মহিলা যিনি মহাকাশে যান, মহিলা মহাকাশে যান কে? ভ্যালেন্টিনা তেরস্কোভা। কি নাম? ভ্যালেন্টিনা তেরস্কোভা, ঠিক আছে? ভ্যালেন্টিনা তেরস্কোভা প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে ওঠেন। তাহলে আমাদের মেয়েদের মধ্যে এমনি কে ছিলেন? এমনি ছিল আমাদের মহাকাশে গেছিল কল্পনা চাওলা, আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে বললে ভ্যালেন্টিনা তেরস্কোভা। ওকে, আর মহাকাশে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন বাচেন্দ্রী পল মহিলাদের মধ্যে। এখানে মহিলাদের মধ্যে তাহলে কে উঠবেন? এখানে উঠবেন ঝুমকো তাইবে। কি নাম? ঝুমকো তাইবে, ঠিক আছে? তারপর প্রথম দেশ যে মহাকাশে উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়েছিল সেটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে? রাশিয়া প্রথম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়েছিল। প্রথম শহর যেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, কোন শহরে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? জাপানের কোন শহর বলেছে, দেশ বলেনি, শহর। এটাও উত্তর হবে হিরোশিমা। তারপরে করা হয়েছিল নাগাসাকিতে। হিরোশিমাতে করা হয়েছিল 6ই আগস্ট, নাগাসাকিতে করা হয়েছিল 9ই আগস্ট। হিরোশিমাতে করা হয়েছিল যে পারমাণবিক বোমাটা তার নাম হচ্ছে লিটিল বয়, নাগাসাকিতে যেটা করা হয়েছিল তার নাম ফ্যাট ম্যান, ঠিক আছে? তারপর বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কে জানো? তার নাম তক্ষশিলা। ব্যাস, তক্ষশিলা। আরে নালন্দা নয় রে, বিশ্বের বলেছে তক্ষশিলা। ওকে, চলো হয়ে গেল। তাহলে প্রথম চাঁদে যান পুরুষ হচ্ছে নীল আর্মস্ট্রং, প্রথম পুরুষ যিনি মহাকাশে যান ইউরি গ্যাগারিন, প্রথম মহিলা মহাকাশে যান ভ্যালেন্টিনা তেরস্কোভা, মহিলা এভারেস্টে ওঠেন ঝুমকো তাইবে, দেশের মাটিতে দেশের প্রথম দেশ প্রথম মহাকাশে উপগ্রহ পাঠায় রাশিয়া, তারপরে প্রথম শহর যেখানে পারমাণবিক বোমা পড়া হয়েছিল হিরোশিমা, আর বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা। হ্যাঁ বাংরেজি লিখছি। চলো খতম। চলো বলো, জিএস জিকে পুরো সব পড়া কমপ্লিট। বলো কেমন লাগলো? এতগুলো জিনিস সবকিছু ডিটেলসে পড়াবো, এখনো শেষ হয়নি, ঠিক আছে? ব্যাচের দক্ষিণা জেনে যাও। বলো রিন্টু, বল। তবে হ্যাঁ স্যার বলছি এইটুকু বলতে ছোটবেলায় পারি, পড়েছিলাম। আমি যত টাকা নষ্ট করেছি তার থেকে অনেক 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 কমে করবো। বলো। স্যার বলছি ছোটবেলায় পড়েছিলাম ওই খ্রিস্টপূর্ব যিশু খ্রিস্ট আগেই জন্ম নেওয়া হয় কেন? সন্দীপ, বলো কার কি ও ডাউট স্যার, আছে বলো। রিন্টু আর তাবাসসুম, বলো আমি ফার্স্ট। বলছি তো শুনতে পাচ্ছেন না? হুম হ্যালো। বলছি আর শোনা যাচ্ছে না? মুসলিম ডিএসপির নাম জানি। আরে কি হচ্ছে? পাপিয়া সুলতানা। চলো তারপর বলো, আর রিন্টুর বলো কি দাম আছে।
হ্যাঁ রেকর্ড হচ্ছে এটা। ওকে চলো। আচ্ছা চলো এবারে আসি, রিন্টু লিখুক, ততক্ষণ আমরা আসল কথাটা বলি যে তোমরা ব্যাচে কিভাবে জয়েন করবে, ঠিক আছে? হাউ টু জয়েন আওয়ার নিউ ব্যাচ। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাচ, ব্যাচের নাম হচ্ছে মিশন গভর্নমেন্ট জব, ঠিক আছে? তো এখানে তোমাদের যে প্রাইসটা রাখা হয়েছে, এখানে ক্লাস হবে কবে? প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 10:30টা। ক্লাস চালু হবে তোমার 16ই মার্চ থেকে, ঠিক আছে? 16ই মার্চ থেকে ক্লাস চালু হবে, ওকে? তো প্রতি মঙ্গলবার ক্লাস হবে। তোমাদের দু রকম ফিজের ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক আছে? আর কারোর যদি যাই প্রবলেম থাকবে আমার সাথে ডিরেক্টলি কথা বলবে, কারণ আমি চাই তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, ওকে? সো ক্লাস রেকর্ডেডও পাবে, লাইভও হবে, কিন্তু লাইভ করার সবসময় চেষ্টা করবে, ঠিক আছে? 16ই এপ্রিল হবে, সরি 16ই এপ্রিল থেকে স্টার্ট হবে, হ্যাঁ একদম ঠিক। তো মান্থলি ব্যাচটার কোর্স হচ্ছে 1.5 বছরের ডিউরেশন, ঠিক আছে? 1.5 বছরের ডিউরেশন, মান্থলি তোমাকে 200 টাকা যদি পে করো তাহলে তুমি ব্যাচটা জয়েন করতে পারো। এবারে তুমি যদি চাও না স্যার আমি একেবারে 2000 রুপিস পে করে দেবো, তাহলে তুমি তাও 1.5 বছরের কোর্সটা তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? একদম বাদের দিন দিয়ে পড়াশোনা, একদম চাকরির জন্য পড়াশোনা করছে, একদম যেদিন পড়াশোনা শেষ হবে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? চলো যাই হোক, তাহলে দেখো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তাহলে মান্থলি ফিজ 2200, আর 1.5 বছরের পুরো হোল ইয়ারের ফিজ হচ্ছে 2000, ঠিক আছে? মানে 200-এ 1.5 বছর করে দিতে হচ্ছে তোমাকে, মানে 12 প্লাস 18, মানে তোমার এখানে 3600 টাকা খরচা হচ্ছে। আর 1.5 বছর এখানে তোমার এককালীন 2000 টাকা দিতে হচ্ছে, এটা হচ্ছে তোমার জন্য এককালীন দিয়ে তার সুবিধা। কেউ যদি বলো না স্যার 2000 টাকা একবারে দিতে পারবো না, হ্যাঁ তুমি দুটো পার্টে দাও 1000 টাকা করে, ঠিক আছে? তাও হবে। কিভাবে দেবে দেখো, এই যে তোমার কাছে কিউআর কোড আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে দিতে পারো, বা এই যে 9674720705@apl, এটাকে তুমি দিতে পারো। আরে দাঁড়া কিন্তু শুনছি তোর কথা, এই এই ইউপিআই আইডি দিতে পারো, ওকে? দেওয়ার পর স্ক্রিনশটটা তুলে আমার নাম্বার 9674720705-এ তোমরা পে করতে পারো, এই স্ক্রিনশটটা পাঠাবে। দাঁড়া রিন্টু বল, শুনছি তোর কথা। আর মাইক্রোফোনটা বার করি, হেডফোনটা পাঠাতে, হেডফোন বেরোবে না, যাই হোক। বল রিন্টু তোর কি বক্তব্য? স্যার বলছো অনেক আগে এই কোশ্চেনটা অ্যান্সার আমি পেয়েছিলাম। তো ওই সেই মানে খ্রিস্টপূর্ব হয় না, 500 খ্রিস্টপূর্ব, 600 খ্রিস্টপূর্ব। তো ওই তখন ওই খ্রিস্ট মানে যীশু খ্রিস্টের জন্মটাই কেন নেওয়া হয়? কেন দেয়া হয়? তোর জন্ম দিলে ভালো হতো? হ্যাঁ না অন্য জনা তো দিতে পারতো, তাই বলছি। কার? মানে অন্য জনা তো দিতে পারতো। আরে ওনাকে দেখ, খ্রিস্টান ধর্ম সব থেকে পুরানো, মানে পুরো দেশে বলতে গেলে খ্রিস্টান ধর্ম সব থেকে পুরানো ধর্মরূপে মেনে নেওয়া হয়। সেজন্য তাদের যিনি ধর্মগুরু সে হচ্ছে আমাদের যীশু খ্রিস্ট। সেই জন্য ওনার জন্মটাকে বেস করে আমাদের, যেহেতু ইংলিশ ক্যালেন্ডারে আমরা পড়াশোনা করি, ইংলিশ ক্যালেন্ডারটা কাদের উপর বেস করে হয়েছে? আমাদের এই যারা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত তারাই এটা তৈরি করেছে। তো তেনারা যীশু খ্রিস্টের জন্মের হিসাব করে সেটাকে খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ তাকে আবিষ্কার করেছেন, ঠিক আছে? তো যেহেতু আমরা ইংলিশ ক্যালেন্ডার মেনে চলি, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো কিসের মাস? ইংলিশের মাস, না থরি আমাদের বাংলার মাস। বাংলার মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এগুলো বাংলার মাস। তাহলে আমাদের রবীন্দ্রনাথের নাম হিসাবে হতো বা অন্য কারোর হিসাবে হতো, কিন্তু আমরা ইংলিশটাকে ফলো করি বলে তাই ইংরেজদের যিনি আমরা খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, আমরা যীশু খ্রিস্টের জন্মের আগের এবং পরের সালকে হিসাবে ডিক্লেয়ার করি। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ওই ক্লিয়ার তাই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো এই ব্যাচে জয়েন করার জন্য তোমরা আজ থেকেই তোমাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এই কিউআর কোডটা। তো এই কিউআর কোড দিয়ে তোমরা জয়েন হতে পারো। পার মান্থলি বেসিসে 200 এবং পার ইয়ারলি বেসিসে যদি দাও 1.5 বছরের 2000। হ্যাঁ এটা ঠিক, মান্থের শুরুতে এটা দিতে হবে, তবে তুমি ব্যাচের অ্যাক্সেস পাবে, নাহলে তুমি পাবে না, ঠিক আছে? এবারে কারোর যাই প্রবলেম থাকুক ব্যাচ রিলেটেড, আমার সাথে কন্ট্যাক্ট করো। কোন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে? এই যে 9674 720705, এই নাম্বারটাই তোমরা কিন্তু সবাই কন্ট্যাক্ট করবে।
সে ব্যাচ কিনেও আমাকে স্ক্রিনশট পাঠাবে এই রুলস মেনে, এবং এমনিতেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো ব্যাচ রিলেটেড যাই জানতে চাও, ঠিক আছে? এই কিউআর কোড স্ক্যান করে তোমরা জয়েন ওকে। সেটা আমি এখনো ঠিক করিনি অ্যাপটা কোথায় হবে, অ্যাপে হবে নাকি এখানে হবে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? যেখানেই হোক তোমরা রেকর্ডিং পাবে, ওকে? ওকে। আর এটা 2 ঘন্টা ক্লাসটা চলছে, সেই জন্য 2 GB শেষ হলো। মাসে তো এক সপ্তাহে একদিন ক্লাস হলো, ওখানে 2 ঘন্টা হবে না, 1.5 ঘন্টা, ঠিক আছে? ওকে, চলো। আর কারোর কোনো রকম কোনো ডাউট আছে? এবারে বলো দেখি পড়া কেমন লাগলো শুনি, এবারে আমি শুনবো পড়তে কেমন লাগলো, মানে যেটা রিয়ালিটি সেটাই বলো, ঠিক আছে? তো এই রকম যে যারা মনে করছে যে চাকরির জন্য পড়বো না, বাট বিশ্বাস করো এগুলো রিয়ালিটি, এগুলো তোমাকে পড়তে হবেই, নাহলে তুমি এই যে ব্যাপারগুলো হিস্ট্রি রিলেটেড পড়া, এছাড়া আরো অন্য সাবজেক্টে যেগুলো পড়াবো সেগুলো এইখান থেকেই রিলেট করে আমি পড়াবো, ঠিক আছে? তো সব কিছু যখন তুমি রিলেট করে পড়বে না, আস্তে আস্তে তুমি তার একটা সূত্র খুঁজে পাবে, এক সূত্রে গাঁথতে পারবে। আর নাহলে ছন্ন ছাড়া হয়ে থাকলে কোনো পড়াই মুখস্থ করে সারা জীবন চলে না, ঠিক আছে? সেই জন্য এরকম সূত্রে বাঁধা থাকলে তোমার পড়া ঠিক মাথায় গাঁথবে, যতই পড়া, ঠিক আছে? তো আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের এগুলো সব ঠিকঠাকভাবে করিয়ে দেবো, ওকে? কি বলছো? তুমি আজকে আমার খুবই ভালো লাগলো, ওকে, থ্যাংক ইউ মনশ্রী। ওকে, যদি তোমার ব্যাচ রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাকে যোগাযোগ করো। বলো তাবাসসুম, বলো ক্লাসটা শেষ করব। এটা স্ক্রিনশট তুলে নাও, আমি একবার দেখাচ্ছি পেজটা, এই যে এইটা ইন্দ্রনীল, স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা আচ্ছা, তাবাসসুম, ওকে বনশ্রী, ওকে, ঠিক আছে, তাহলে তাবাসসুম তুমি একটু গ্রুপে দিয়ে দিও, ওকে? আর যারা দেখতে পেলে না তাদের জন্য রেকর্ডিং অবশ্যই রয়েছে, ওকে? চলো, থ্যাংক ইউ, এন্ড করলাম। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আচ্ছা বলো, হ্যাঁ রাইমা কিছু বলছো, বলো। হ্যাঁ, ওকে ওকে, টাটা। রাইমা বলো কি বলছো, তারপর আমরা এন্ড করবো। না না, এক নয়, দুটো এক নয়, ঠিক আছে? দুটো এক নয়, ওকে? হুম হুম হুম, ও, ঠিক 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 ইমরান, ঠিক। চাঁদ থাকলে যদি সব এক হয়ে যেত তাহলে তো সবাই এক হতো, তাই না? ইন্দ্রনীল আর শুভ্র নীল, তাহলে তো সব দুজন একই মানুষ হতো, তাই না? এক নয়, ঠিক আছে?